আজকে তোমাদের পরিমিতি, যেটা ইংলিশে মেনসুরেশন বলা হয়, সেটাকে কমপ্লিট তো হবে না। তো এটাকে শুরু করব আজকে। এটা অনেক বড় চ্যাপ্টার, এটা একটু মাথায় রাখবে। এটা একটু ধরে ধরে আমরা শুরু করব। সেকেন্ড। চলো, ভয়েস শোনা যাচ্ছে? একবার জাস্ট একবার বলে দাও। হ্যালো। হ্যাঁ স্যার। ওকে। দেখো, পরিমিতির কি কি জিনিস আমাদেরকে জানতে হবে, সেই জিনিসগুলো আস্তে আস্তে করে যাবো। তার আগে বলে দিই, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা পরীক্ষাতে, যেরকম তুমি যদি বেসিক্যালি এই পরীক্ষাগুলোতে আসে, সেটা হচ্ছে এসএসসি, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, ডাব্লিউবিসিএসও আসছে মেন্সে। প্রিলিমিনারিতে খুব একটা একটা আসলেও আসতে পারে, ঠিক আছে। আর অবভিয়াসলি ডাব্লিউবিপি, এখন প্রত্যেকটা এক্সামে, প্রত্যেকটা গভর্নমেন্ট যতগুলো গভর্নমেন্ট এক্সাম আছে সেগুলোতে খুব বেসিক বেসিক কোশ্চেনগুলো আসে, কিন্তু এইগুলোতে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসে। মেনসুরেশনটা দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 2D আর একটা হয় 3D। 2D বলতে টু ডাইমেনশন, যেরকম ধরো তোমরা কোনো একটা ছবি ড্র করছো, তার মানে কি দুটো 2D ভ্যালুয়েশনে তুমি দেখতে পাচ্ছ। মানে কি, ধরে নাও যার লেন্থ আছে, ব্রেথ আছে, মানে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা 2D। এবার আমরা চোখে যেটা দেখি সেটা হচ্ছে 3D। কিরকম, ধরে নাও একটা ঘর, একটা ঘরের, বা এরকম ভাবে ভাবতে পারো 2D মানে হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আর 3D মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর একটা জেড অ্যাক্সিস, ঠিক আছে। বা তুমি এই তিনটে জিনিস যদি বুঝতে চাও, বা এইভাবে না করে আমি যদি এরকম ভাবে করি এক্স, ওয়াই আর জেড, ঠিক আছে, তিনটে জিনিস এইভাবে বুঝতে পারো। যেরকম দেখো, তুমি যে ঘরে আছো, ঘরের একটা কর্নারের দিকে তুমি তাকাও, দেখো তিনটে দাগ বেরিয়ে গেছে, ঠিক আছে। তিনটে দাগ বেরিয়ে গেছে মানে একটা যদি ঘর সেক্ষেত্রে একটা লেন্থ পাচ্ছি, একটা ব্রেথ পাচ্ছি আর একটা হাইট পাচ্ছি, মানে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। ওই জন্য 3 ডাইমেনশন হয়ে গেল। কিন্তু যখন তুমি ধরো কোনো একটা আহ, কিছু ড্র করলে, বা একটা স্কোয়ার তুমি ড্র করলে, এই যে আমি স্কোয়ার ড্র করলাম, সেখানে কি একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে, এটার যে কতটা হাইট আছে সেটা তুমি বুঝতে পারছো না, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হয়ে গেল, এটা 2D, 2 ডাইমেনশন, যেটা লেন্থ আর ব্রেথ দুটো ডাইমেনশন আছে। আর 3D মানে হচ্ছে লেন্থ, ব্রেথ আর হাইট তিনটে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি হয়ে গেল 3D, আর দুটো হয়ে গেল 2D। আচ্ছা, এই যে ধরো কোনো একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বর্গক্ষেত্রকে যদি এটাতে লেন্থ আছে আর ব্রেথ দুটোই সমান, দুটো সবগুলো বাহু সমান, লেন্থ ব্রেথ সবাই একই, লেন্থ এটাও লেন্থ, লেন্থ বা ব্রেথ দুটোই ভাবো। কিন্তু এখানে যখনই একটা হাইটটাকে কানেক্ট করে দেওয়া হবে, তখন এইটা কি হয়ে গেল, তখন এটা হয়ে গেল কিউব, কিউব হয়ে গেল, ঠিক আছে, ঘন, ঠিক আছে, এটা কিউব হয়ে গেল। তো এইভাবে যখন এটা এটা হয়ে গেল 3D, বাট যদি দৈর্ঘ্য আর প্রস্থ শুধু থাকতো সেটা হয়ে গেল 2D। এইভাবে জিনিসগুলো একটু আলোচনা করবো। চলো তো ফার্স্ট এখানে আহ, এই দুটো চ্যাপ্টার বাদে সবগুলোই হয়ে যাচ্ছে এবং লাস্ট চ্যাপ্টার চলছে। ডেটা ইন্টারভেশন হয়ে গেছে, এটা চ্যাপ্টার আমি শুরু করছি, ঠিক আছে। তো এই দুটো, এটা শেষে তারপর এই দুটো আমি করবো। চলো তাহলে ম্যাথামেটিক্স এর মধ্যে চলছে, এরপরে আমরা কি রিজনিং করবো না? অবশ্যই করবো। ম্যাথামেটিক্স এর পরে জিআই অ্যান্ড রিজনিং এর যতগুলো চ্যাপ্টার আমাদের আছে, সেগুলো খুব সহজ আছে, সেগুলো আমি কমপ্লিট করে দেবো। চলো তাহলে ফার্স্ট কিছু কিছু পার্টে ভাগ করি। কিন্তু মেনসুরেশন, আমরা আমাদের চোখের সামনে অনেক রকমের আকার দেখতে পাই, এবং প্রত্যেকটারই একটা ক্যালকুলেশন হয়। পরিমিতি কাজে কখন লাগে, যেরকম ধরো আজকে আমাদের ধরে নাও ঘরের ক্ষেত্রে পরিমিতিটা খুব তোমরা ভালো রিলেট করতে পারবে। যে
ঘরের মধ্যে যে দেওয়াল, এখন পুরো 4 দেওয়ালে রং করতে গেলে আমার কতটা পরিমাণ লাগবে, সেই পরিমাণের আইডিয়াটা তুমি এক্স্যাক্টলি করতে চাও, সেগুলো পরিমিতির ক্যালকুলেশন আসতে হবে। ঠিক আছে? তো শুধু এটা নয়, এবং পরিমিতির উপর ডিপেন্ড করে তোমার যত আর্কিটেকচার আছে সবকিছুই তোমার তৈরি হচ্ছে। তো তোমার একটা বেসিক আইডিয়া রাখাটা খুব দরকার। তো পরিমিতিকে অনেক ভাগে ভাগ করা যেতে পারে। যেরকম ধরো তোমাদের যদি বলি, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, হ্যাঁ, তারপরে তোমার আহ, কি কি থাকতে পারে, সার্কেল আছে মানে বৃত্ত আছে, ঠিক আছে, তারপরে আবার আহ, ঘন আছে, কিউবয়েড আছে, মানে আয়তঘন আছে, গোলক আছে, সবকিছু নিয়ে আলোচনা করবো। তো প্রথমে টু ডাইমেনশন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? টু ডি কনসেপ্ট। টু ডির মধ্যে প্রথমে যেটা চলে আসছে, চলো ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল, যেটা ত্রিভুজ। আচ্ছা, বলতে পারবে কত রকমের ত্রিভুজ আমরা জানি, কত রকমের ত্রিভুজ পাওয়া যেতে পারে, বলো তো কেউ? ত্রিভুজ কত রকমের আছে আমাদের কাছে, আমরা জানি কত রকমের, কি কি আছে বলো তো? মোট 6 না স্যার, করবেন? স্যার একটা কোণের হিসাবে হয়, একটা বাহুর হিসাবে, কোণ হিসাবে 3টা, বাহু হিসাবে 3টা। হ্যাঁ, কোণ হিসাবে 3টে, বাহু হিসাবে 3টে, আবার কিছু কিছু আছে কোণ বাহু দুটোকেও মার্চ করে করা যায়, তাই না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক। কোণ হিসাবে 3টে, বাহু হিসাবে 3টে। এবার প্রবলেমটা কি হয়, আহ, দুটো আমরা প্রবলেম ফেস করি। এক হচ্ছে বাংলাতে পড়লে আমাদের মাথায় আইডিয়া চলে আসে, বাট যখন ইংলিশে হয়ে যায় তখন আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তো আমরা বাংলা ইংলিশ দুটো ভাবে করার চেষ্টা করবো। চলো তাহলে বাহু হিসাবে ভাবি। তো বাহু হিসাবে কি কি হতে পারে? এক হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু, আর সমদ্বিবাহু, সমদ্বিবাহু, আর বিষমবাহু। বিষম। চলো। আচ্ছা, আচ্ছা, আমরা যে ত্রিভুজগুলো আলোচনা করছি সেটাকে এটা কেন আলোচনা করছি, মানে কিসের দরকার? হ্যাঁ, ত্রিভুজ জানি, সমবাহু ত্রিভুজ মানে যার সবগুলো বাহুই সমান। সমদ্বিবাহু দ্বি লেখা আছে মানে যার দুটি বাহু সমান। আর বিষমবাহু ত্রিভুজ মানে কোনো বাহুই তার সমান নয়। মানে হচ্ছে, যদি আমি এখানে একটা ত্রিভুজ ড্র করি, যদি আমি এখানে ত্রিভুজ ড্র করি, তাহলে এখানে এমন একটা ত্রিভুজ ড্র করলাম যার প্রত্যেকটা বাহু সমান। তার মানে যদি এটা এ হয়, এটাও এ, এটাও এ, তিনটে বাহু এ। সমদ্বিবাহু যদি ভাবি, তাহলে ধর দুটো বাহু সমান, তার দুটো বাহু সমান, মানে ধরে নাও এটা এ, এটা এ, তো এটা বি, দুটো বাহু সমান। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ যদি ভাবি, তার তো কোনো বাহুই সমান নয়। যেরকম ধরো এটা একটা করলাম, এটা একটা করলাম, এটা একটা করলাম, মানে এটা এ, এটা বি, এটা সি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এ বি সি থেকে আমি, হতে পারে এই দুটো তোমার সেম মনে হচ্ছে, সমদ্বিবাহু সমবাহু সেম হয়ে গেছে, দাঁড়াও চেঞ্জ করে দিই। এরকম যার দুটো বাহু সমান রাখতে হবে, তাহলে আমি এটাকে এইভাবে করে দিলাম, ঠিক আছে? এখানেও এ, এটাও এ, এটা বি, ঠিক আছে? তার দুটি বাহু সমান। তো এবার প্রত্যেকটা ক্ষেত্রেই, হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের, আচ্ছা আমি বের করলাম তো এক জিনিস, কি কি হতে পারে, পরিমিতির মধ্যে কি আসছে, এক আসছে ক্ষেত্রফল, যেটাকে বলা হয় এরিয়া, তাই তো? এক আসছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল, যেটাকে ইংলিশে বলা হচ্ছে এরিয়া। আর একটা আসছে পরিসীমা, তাই তো? পরিসীমা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে পেরিমিটার, ঠিক আছে? এবার আচ্ছা, কয়েকটা জিনিস এই টার্মগুলো তোমাকে একটু লিখে নাও, তাহলে সব থেকে ভালো হবে। আহ, সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান, এটাকে ইংলিশে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ, ত্রিভুজেরই তিনটে, একটু বাহু দিয়ে ভাবলাম, তাহলে এটাকে বলা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা দুটো বাহু সমান, সেটা হচ্ছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল, ঠিক আছে?
তাহলে অনেক সময় সমবাহু ত্রিভুজ বাংলায় থাকলো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বললে তখন তুমি এটা ইংলিশে তুমি এটা তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল আর স্কেলেন ট্রায়াঙ্গেল। আচ্ছা, এবার সব ক্ষেত্রেই আমাদের যেটা বের করতে হবে যেটা হচ্ছে এই দুটো জিনিস বের করতে হবে, এক হচ্ছে পেরিমিটার আর এক হচ্ছে ক্ষেত্রফল। তো বলি দাঁড়াও, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা কি? একটা বেসিক নিয়ম আছে, যেরকম আমি ধরো এটার পেরিমিটার কি হবে, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। পরিসীমা কি হবে, ধরে নাও একটা বাগান আছে এবং বাগানের চার সাইডে এই পুরোটা জায়গা বেড়া দিয়ে বাঁধা আছে, এইটাও বেড়া দিয়ে বাঁধা আছে, এটাও বেড়া দিয়ে বাঁধা আছে, ঠিক আছে? তাহলে কত মিটার দৈর্ঘ্য বেড়া লাগবে? তো এখানে কত বেড়া লাগবে? তিনটে বাহুর যোগফল। এখানেও কি তিনটে বাহুর যোগফল, এখানে দুটো বাহু সমান আছে, তাহলে এখানে 2a প্লাস বি, এখানে a প্লাস বি প্লাস সি, এখানে 3a। তাহলে ওরকম ভাবার দরকার নেই, সব পরিসীমা মানে পেরিমিটার মানে তিনটে বাহুর যোগফল। এবার তিনটে বাহু যেমন যেমন থাকবে, এখানে যেরকম পেরিমিটার, এখানে পরিসীমা কি আসছে? পরিসীমা এখানে কি আসছে? 3a, তাই তো? এটার পরিসীমা কি আসছে? এটা 2a ইন্টু বি। এটার পরিসীমা কি আসছে? এটার পরিসীমা আসছে a প্লাস বি প্লাস সি, সরি এখানে প্লাস প্লাস বি, এটা 3a। কেন 3a? মানে এটার 3a মানেটা হচ্ছে তিনটে বাহু তো, a প্লাস a, ওই জন্য 3a আসছে। এটার ক্ষেত্রে কি আসছে? a প্লাস বি, ওই জন্য 2a প্লাস বি আসছে। আর এটার ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে আমি এমন কিছুই করলাম না, এটা পরিসীমা মুখস্থ করার দরকারই নেই। এটা তুমি জানো যে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যোগ করে দিলেই আমি পরিসীমা পেয়ে যাব। তাহলে পরিসীমা মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে এখানে অনেক সময় কি হয়, ধরে নাও সমবাহু ত্রিভুজ উল্লেখ করলো, সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিল, যে তোমার পরিসীমা বলে দিল, পরিসীমা কোনো একটা সংখ্যা বলে দিল। ধরে নাও আমি একটা এক্সাম্পলই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ধরে নাও এর পরিসীমা বলে দিল 21 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজে বের করা যাবে, 3 দিয়ে ভাগ করলে 7 7 7 হয়ে গেল। কিন্তু তোমাকে যদি বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 21 সেন্টিমিটার আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করো, তুমি কি পারবে বের করতে? তোমার সম্ভব হবে? এটা তো সম্ভব না। এখানে যদি তোমাকে বলে যে তিনটি বাহুর যোগফল হচ্ছে 21, তিনটি বাহুর যোগফল তো বিভিন্ন বিভিন্ন ভাবে 21 হতে পারে, তা আমি কিভাবে বের করবো? ঠিক আছে, এবার ত্রিভুজের গঠনগত দিক থেকে একটা জিনিস খুব মনে রাখা দরকার, যে এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হতেই হবে। ঠিক আছে, যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হবে, অপর বাহু থেকে বড় হবেই। কেন অপর বাহু থেকে বড় হবে? এটা মাথায় রাখবে। আমি কেন এটা আমার মাথায় আসলো, কারণ এই জায়গাটায় দেখো, এখানে যদি ধরো এরকম ভাবে a প্লাস বি প্লাস সি, তাহলে তুমি এরকম করতে পারো না কখনোই 1 প্লাস 2 প্লাস 18 করা যায়? কখনোই করতে পারবে না, এরকম বাহু হবেই না। এটা 1, এটা 2, এটা 18, হ্যাঁ তিনটি যোগ করে 21 আসছে, বাট কখনোই কিন্তু তুমি যদি দেখো যে এই দুটো যোগফল 2 আর 3 যোগফল 18 থেকে বড় হচ্ছে কি? বড় হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। যে কোনো দুটি বাহুর যোগফল একটা বাহু থেকে বড় হতেই হবে, অপর বাহু থেকে বড়। তাহলে এদের রেশিওটা ওইভাবে আমাকে বের করতে হবে, যে বেশি রেশিওতে অপর দুটি বাহুর যোগফল যদি আমি এরকম ভাবি যে না, এটাকে যদি এরকম ভাবি যে 5 প্লাস 9, 5 আর 9 14, 14 আর এদিকে তোমার 7, 7 আর 5 যোগ করে 9 থেকে বড় হচ্ছে, 9 7 যোগ করে 5 থেকে বড় হচ্ছে, 5 আর 9 যোগ করে 7 থেকে বড় হচ্ছে। তাহলে এটা হতে পারে, এটা একটা পসিবিলিটি হচ্ছে, আরো অনেকগুলো হতে পারে, বাট এইটা হবে না। কারণ এটাও মাথায় রাখবে যে 21 সেন্টিমিটার যদি এই বাহুটা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হয়, এ বি সি এর বাহু কিরকম হতে পারে, এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে 1 2 এরকম কিন্তু হবে না, কারণ যে কোনো দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি এগুলো আমার সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। এবার এটা তো গেল পরিসীমা, তাহলে বিভিন্ন বিভিন্ন জন্য পরিসীমা বিভিন্ন বিভিন্ন ভাবে দেখতে হচ্ছে। 3a লাগলো, কিন্তু এখানে তো সেই তিনটে বাহু যোগ করেই করলাম, এটা 2a প্লাস বি, এটাও তো সেই এটাই করলাম, আর এখানেও a প্লাস বি প্লাস সি, এখানেও তাই করলাম। আচ্ছা, এবার চলে আসে ক্ষেত্রফল।
এবার চলে আসছি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফল দেখো, জেনারেল ক্ষেত্রফল কি হয়, একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে, যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল ভাবি, ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় একটা ফর্মুলা হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ভূমি ইন্টু উচ্চতা। তো এই একটা ফর্মুলা থেকে যদি সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যেত, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ত্রিভুজ বলার কোনো মানেও ছিল না। তো এখান থেকে কেন সবগুলো ত্রিভুজের ফর্মুলা বেরোবে না, সেটার পিছনে মেন কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি। ভূমি তো, যে এই ত্রিভুজের ভূমি কোথায় কোথায় আছে বলো তো? এই ত্রিভুজের ভূমি কোনটা বলতে পারবে? যে সমবাহু ত্রিভুজের ভূমি কোনটা? নিচেরটা কি? এটা কি ভূমি? হ্যাঁ স্যার, নিচেরটা। হ্যাঁ, আমি যদি বলি এই ত্রিভুজের 3টে ভূমি আছে, প্রত্যেকটা ত্রিভুজের এই 3টে ভূমি তুমি বিলং করতে পারবে, কোনো অসুবিধা নেই যে নিচেরটাই সবসময় ভূমি হবে, যে না নিচেই ওখানে বসানো আছে, সেটা কোনো ব্যাপার নেই। ভূমি তখনই বিচার হবে যদি ধরো একটা ত্রিভুজ নিলাম, এরকম একটা ত্রিভুজ নিলাম, বিষমবাহু ত্রিভুজ। তাহলে তুমি যদি এইটাকে ভূমি ভাবো, এটা ভূমি তখনই হবে যখনই এই ভূমি থেকে অপর যে কোণটা আছে তার উপর একটা উচ্চতা ডিপেন্ড করা হচ্ছে। উচ্চতা মানে এটা 90 ডিগ্রি কোণ হবে, বুঝেছো? তাহলে দেখো, আমি এরকম কখনোই নয় যে এর ক্ষেত্রে উচ্চতা কি হবে, এর ক্ষেত্রে মাঝামাঝি জায়গাতে 90 ডিগ্রি হয়ে যাবে, এটা 90 ডিগ্রি মাঝামাঝি জায়গায় যাবে। এর ক্ষেত্রেও এই বাহুটার মাঝামাঝি জায়গায় 90 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু বিষমবাহু ত্রিভুজের প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কারণ কিরকম, এটার এরকম হতে পারে 90 ডিগ্রি, আবার যদি এটা যদি বাহু ভাবি আর এটা যদি এটা ভাবি, তো হয়তো এটাকে এরকম এই জায়গাতে হতে পারে 90 ডিগ্রি। অথবা যদি উল্টো ক্ষেত্রে ভাবি, ধরো এটা হয়ে গেল, এটা থেকে যদি ভাবি, তো এটার ক্ষেত্রে এটা থেকে যদি আম, এটা যদি ভূমি ভাবি, এটা তো হয়ে গেল একটা, আর এই দিকে একটা, হ্যাঁ এখান থেকে যদি ভাবি, তাহলে হয়তো এখানে কোনো একটা জায়গায় হতে পারে। তো আমি এটাই বলতে চাইছি, ভূমি উচ্চতার উপর ডিপেন্ড করে ভূমিটা হয়। এরকম না যে আম, উচ্চতা মানে ভূমির উপর থেকে, ভূমির কোনো একটা বিন্দু থেকে তার অপর যে কোণ আছে তার উপরে যদি একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়, যে দৈর্ঘ্যটা আমার উৎপন্ন হবে, যে লম্বা দৈর্ঘ্যটা আমি পাবো, সেটাকে আমার উচ্চতা বলে। এবং তার যার যে দৈর্ঘ্যের উপর বা যে সরলরেখার উপর এই উচ্চতাটা হবে, সেটাকে হবে ভূমি। তার মানে এক্ষেত্রে ভূমি এটা হলে এটা হয়ে গেল উচ্চতা, ঠিক আছে? তাহলে এবার প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম ধরো প্রত্যেকটা ক্ষেত্রে ফর্মুলাগুলো কেন আলাদা আলাদা হয়, এটার পেছনে মেন কারণটাই হচ্ছে, এক্ষেত্রে এক্ষেত্রে লজিক আলাদা। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান। এবার প্রত্যেকটা বাহু সমান মানে প্রত্যেকটা কোণ সমান। তো প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা বাহু সমান, তার মানে কি হলো, এখান থেকে যেটা হবে এটার মিডল বিন্দু হবে, এটাও এখানে মিডল বিন্দু হবে, এটাও এখানে মিডল বিন্দু হবে, এবং তারা একটা বিন্দুতেই কেন্দ্র করতেই হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে এক্ষেত্রে একটা আলাদা ফর্মুলা, একই ব্যাপার, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাই তোমাকে করতে হবে। এখানে ভূমি কত হয়ে গেল, এখানে হাফ, এখানে ভূমি হয়ে গেল এ, এখানে এ হয়ে গেল। উচ্চতাটা বিভিন্ন বিভিন্ন উচ্চতা যদি না দেওয়া থাকে, তাহলে আমি উচ্চ বের করতে পারবো না। তো ওই জন্য এখান থেকে আমাকে এই শুধুমাত্র একটা ত্রিভুজ থেকে উচ্চতা বের করা, ক্ষেত্রফল বের করা যাবে না। বাট একটা ফর্মুলা আছে, যে ফর্মুলা থেকে তুমি, যেটা বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা, সেই ফর্মুলা থেকে তুমি ইজিলি ক্ষেত্রফল বের করে নিতে পারবে, ঠিক আছে? সেটা আগে তৈরি করি। সেটা হচ্ছে জেনারেল ফর্মুলা, সেটা হচ্ছে তোমাকে উচ্চতা বের করা দরকার নেই, শুধু বাহু থাকলেই হলো। কি ফর্মুলাটা? ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রফলের ফর্মুলাটা যেটা হচ্ছে, সরি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, তিনটা অর্ধ বাহু যোগ পরিসীমা। করে 2 দিয়ে ভাগ করলে তো হবে। হ্যাঁ, অর্ধ পরিসীমা হচ্ছে, তাহলে তো বাহুগুলো যোগ পেয়ে গেছি, a প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমাকে কোনো একটা নাম দিয়ে দাও, ঠিক আছে? তো অর্ধ পরিসীমাকে এখানে বেসিক্যালি
ঠিক আছে, পরিসীমা তো হয়ে গেল। অর্ধপরিসীমাকে ইংলিশে বলা হয় সেমি পেরিমিটার। ঠিক আছে, ইংলিশে বলা হয় সেমি পেরিমিটার। ঠিক আছে, এটা পেরিমিটার, পরিসীমা হচ্ছে পেরিমিটার। ঠিক আছে, আর অর্ধপরিসীমা সেমি পেরিমিটার। আর ওই জন্যই দেখবে যে পরিমিতি যদি তোমরা ক্লাস 9-10 দেখে যাও, তো অর্ধপরিসীমাকে এস ধরা হতো। ঠিক আছে, এস কেন ধরা হতো? কারণ এখানে পরিমিতির প্রত্যেকটা জিনিসই ইংলিশের উপর ডিপেন্ড করে হয়। দেখবে যে এখানে এরিয়া বা পেরিমিটার বা কোনো কিছু যখন কিছু ধরা হয়, যখন অর্ধপরিসীমা এখানে এস কেন ধরলো? আমি তো এখানে এ ধরতে পারতাম, জেড ধরতে পারতাম, এক্স ওয়াই জেড যা কিছু ধরতে পারতাম, কিন্তু যেহেতু ফার্স্ট লেটারটাকে নিয়েই ধরা হয়, কারণ তাহলে বোঝাটা যায়। ঠিক আছে, সবাই যদি ওই জিনিসটাই করে তাহলে খুব সহজে বুঝতে পারা যায়। ওই জন্য এখানে সেমি পেরিমিটার অর্ধপরিসীমা এস ধরা হচ্ছে। এস এর ভ্যালুটা কি হবে? অর্ধপরিসীমার পরিসীমা কি? a প্লাস বি প্লাস সি, তাহলে অর্ধপরিসীমা কি হয়ে যাবে? a প্লাস বি প্লাস সি বাই 2। অর্ধপরিসীমা, পরিসীমার হাফ। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়ে যাবে? ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যাচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ একটা বাহু, এস মাইনাস বি দুটো বাহু, এস মাইনাস সি তৃতীয় বাহু। হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি ইজিলি বাকি ফর্মুলাগুলো তৈরি করতে পারবে। মানে তুমি যদি ভাবো যে না সমদ্বিবাহু ত্রিভুজের এই ফর্মুলা থেকে অ্যান্সার বেরোবে না, হ্যাঁ বেরোবে। তুমি এখানে পরিসীমা পেয়েছো 2a প্লাস বি, তাহলে অর্ধ পরিসীমা কত হয়ে যাবে? s ইকুয়াল টু 2a প্লাস বি বাই 2। এবার তাহলে তুমি কি বলো ক্ষেত্রফল একটা বাহু, তাহলে s ইন্টু এস মাইনাস এ, তাহলে এখানে এখানে বিও তাহলে একই রকম, মানে এস মাইনাস এ দুবার পেয়ে যাবো এখানে। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এস মাইনাস এইভাবে, তাহলে কি হবে? এস মাইনাস এ তাহলে তিনবার পেয়ে যাবো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ, তাহলে সবগুলো এ আছে। ঠিক আছে, এইভাবেও তুমি বের করতে পারো। কিন্তু কিছু কিছু ফর্মুলা, যেরকম ধরো এখান থেকে যদি উচ্চতাটা বেরিয়ে যায়, তাহলে এটা ফর্মুলা আমি বের করতে পারবো। নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু এটা। এবার যদি তোমার কাছে ভূমি তো দেওয়াই থাকলো, কোনো একটা বাহু তুমি ভূমি পেয়ে গেলে, এখানে ধরো এবিসি, তুমি এটা এখান থেকে যদি উচ্চতা, এখানে যদি লম্ব বলে দেয়, হ্যাঁ, বি বাহু থেকে তার অপোজিট কোণের উপর যে লম্বটা আছে সেটা ধরো হাইট এইচ বলে দিল, এইচ এর ভ্যালু দিয়ে দিল, তাহলে তুমি এখান থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে নিলে। আর যদি না বলে থাকে, মানে আমি বলতে চাইছি একটি ত্রিভুজের যদি একটি বাহু দেওয়া থাকে এবং তার উপরে লম্ব যদি দেওয়া থাকে, মানে ভূমি দেওয়া থাকলে, উচ্চতা দেওয়া থাকলেও ক্ষেত্রফল বেরোয়। আবার ত্রিভুজের যদি তিনটে বাহু দেওয়া থাকে, তাহলেও আমি ক্ষেত্রফল বের করতে পারবো। আমি এটাই বলতে চাইছি। ঠিক আছে, যেরকম ধরো যদি পরিসীমা বলে দেয় একটা, এই সমবাহু ত্রিভুজের পরিসীমা 21 সেন্টিমিটার, এবার যদি বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে তুমি এই ফর্মুলাতে বেস করে, কারণ এখান থেকে উচ্চতা বলেনি, ঠিক আছে, উচ্চতা তুমি বের করতে অবশ্যই পারবে, কিন্তু এখান থেকে তুমি এই ফর্মুলাটা ইউজ করে তুমি এটার ভ্যালু তুমি বের করে নিতে পারো। জাস্ট। আচ্ছা, তাহলে এবার বাকি ফর্মুলাগুলোর কি কি আছে এবং কিভাবে বেরোচ্ছে সেটা আমি লিখে রাখছি, পরে আস্তে আস্তে নয় আলোচনা করবো। সেরকম কি ক্ষেত্রফল, দেখো একটা জিনিস আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি। এর ক্ষেত্রফল আমি আচ্ছা আগে লিখে নিচ্ছি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে হয়ে গেল সমবাহু ত্রিভুজের, না এটা এটা তোমার উচ্চতা হয়ে যাবে, √3 ইন্টু বাহু উচ্চতা হয়ে যাবে বাই 4, হ্যাঁ, √3 বাই বাহু তার হোল স্কয়ার করলে, এই পুরোটা যদি হোল স্কয়ার করে দাও, না, √3/4 ইন্টু বাহু স্কয়ার করলে ক্ষেত্রফল আসবে। দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা বোঝাতে চাইছি এই জিনিসটা আগে তোমাদের, কিভাবে আসছে সেটাও একটু যদি বুঝতে চাও, তাহলে আমি তোমাদের এরকম ভাবে বোঝাতে পারি। এক সেকেন্ড, আগে এটা আগে বোঝার চেষ্টা করো। এখানে উচ্চতা আমাকে বের করতে হবে, তো এই উচ্চতাটা কিভাবে বেরোবে? এই উচ্চতাটা, এই যে হাইট, এটার ক্ষেত্রে হাইট বেরোবে। এটা কাজ করি আমি, এটা পরিসীমা থাক, ক্ষেত্রফলটা পরের ছবিতে নিয়ে যাই, তাহলে স্টেপ বাই স্টেপ করা যায়। এটা দরকার আছে, কারণ হট করে আমি যদি কোশ্চেনে চলে যাই, তাহলে তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার থাকবে না। ওকে,
তাহলে এখানে আমি লিখছি সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। চলো এবার দেখো তোমরা, একটু সময় লাগবে, অবশ্য কিছু করার নেই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আসছে একটু একটু একে ড্র করে দিই। সমবাহু ত্রিভুজটা কি আসছে, এরকম হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাই তো? এটা লিখিয়ে দিই, সমবাহু ত্রিভুজ, আর যেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা মুখস্থ করতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কি হচ্ছে। এটা হচ্ছে বাহু এ, 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 পুরোটা এ। এবার ধরো এখান থেকে, কারণ কি উচ্চতা যখনই তুমি করতে যাবে তখন এটা মাঝে মাঝেই আসবে, ঠিক আছে? এবং এটা মাঝামাঝি আসবে, মানে এই পুরোটা যদি এ হয়, এটা a/2, আর এটাও কি হবে a/2, ঠিক আছে? আর এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ মানে এটা বাহু হয়ে গেল, এখান থেকে বের করেছি, তার মানে এটা হাইট হয়ে গেল। তাহলে কোথায় কি হলো আমি তোমাকে বলে দিই, এটা হয়ে গেল উচ্চতা, এটা হাইট, হাইট উচ্চতা এইচ লেভেল, আর এটা হয়ে গেল বাহু, লেন্থ বলতে পারি, বা সাইড বলতে পারি। তাহলে আমি এটাকে a/2, যদি a ধরেছি তাহলে এটাকে সাইড বলে দিলাম, বা বাহু ধরে নাও, এটাকে আমি a ধরলাম, তাহলে পুরোটা হচ্ছে a। আচ্ছা, এই যেটা এটা, তার মানে আমি এটার ফর্মুলা কি হচ্ছে, হাফ ইন্টু, এটা ক্ষেত্রফল মানে এরিয়া, হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এখানে a ইন্টু এইচ। তাহলে তুমি এখান থেকে ক্ষেত্রফলের একক কি হবে, এমনি এমনি দৈর্ঘ্যের একক যদি ইউনিট হয়, ক্ষেত্রফল ইউনিট স্কোয়ার, আমি ইউনিট, ইউনিট কেন লিখলাম, ইউনিটের জায়গায় তুমি সেন্টিমিটার, মিটার, কিলোমিটার যা ইচ্ছা লিখতে পারো, তো ইউনিট স্কোয়ার। কেন ইউনিট আসলো, এরও একটা ইউনিট আসছে, এইচ এরও একটা ইউনিট আসছে, তো দুটো ইউনিট গুণ হয় ইউনিট স্কোয়ার হয়ে গেল। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এখানে এ ইন্টু এইচ, এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা, তো এবার যদি ধরো তোমার শুধুমাত্র বাহু দেওয়া আছে, এইচ দেওয়া নেই, এইচ দেওয়া থাকলে তো হয়েই গেল, মানে হাইট দেওয়া থাকলে তো হয়ে গেল। কিন্তু যদি শুধু বাহু দেওয়া থাকে, তাহলে কিভাবে বের করতে পারি, হাইটটা কিভাবে বের করতে পারি? দেখো পিথাগোরাসের সূত্র আছে, আমি জানি। এইখানে, এখানে বাহুটা কি আছে দেখো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী তুমি এটা বলতে পারবে যে অতিভুজ, এটা অতিভুজ, কারণ যদি আমি এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা দেখি, তাহলে তুমি বুঝতে পারছো এইটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মানে তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে যদি এইচ এর ভ্যালু বের করতে হয়, আমি যদি লিখলাম এটা এইচ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যদি ভূমি ভাবি, তাহলে এই ভূমিটা মানে কি a/2 তার স্কোয়ার, ঠিক আছে? আর প্লাস লম্ব স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, ঠিক আছে, এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করি দেখি। এইচ স্কোয়ারটাকে এখানে রেখে দিলাম, এটাকে এদিকে নিয়ে চলে যাও, বা বা অর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু এইচ স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এবার তুমি যদি এখানে করো 2 স্কোয়ার মানে 4 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি আসছে, এইচ ইকুয়াল টু রুট ওভার চলে আসছে, আর এখানে কি থাকছে, নিচে 4 থাকলো পড়ে, আর 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 3a স্কোয়ার। তাহলে তুমি দেখো কি হয়ে গেল, এইচ মানে হাইট, হাইট ইকুয়াল টু এখানে কি আসছে 3 রুট 3, a স্কোয়ার থেকে a বেরিয়ে যাবে, 4 থেকে 2 বেরিয়ে যাবে, তাহলে রুট 3/2 a, ঠিক আছে? এটা কি হয়ে গেল, যেহেতু উচ্চতা, তাহলে এটা ইউনিট থাকবে, এটা ইউনিট থাকলে এটা ইউনিট স্কোয়ার, কারণ এটা এই আছে। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজটা আমি এইভাবে বের করলাম, ঠিক আছে? তাহলে তুমি জাস্ট এবার ফর্মুলাগুলো তুমি এভাবে করে করে তুমি দেখো, সবগুলো বইয়ে লেখা থাকবে, অসুবিধা কিছু নেই, একটু বই ঘাটতে হবে। তাহলে এইখান থেকে আমি হাইট পেয়ে গেলাম, যদি শুধুমাত্র বাহু দেওয়া থাকতো তাহলে আমি এখানে হাইট পেয়ে গেলাম, আর তাহলে বাহু আর হাইট ধরে তুমি কিন্তু এরিয়াটা বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে এখানে এরিয়াটা, তাহলে এখানে এরিয়াটা কি হয়ে গেল, যদি তুমি এখান থেকে এরিয়া করো, তাহলে কি এরিয়া ইকুয়াল টু, আমি যদি এইভাবেই ভাবি,
হাফ ইন্টু এ ইন্টু এইচ, এইচ মানে কি দেওয়া আছে √3/2a, তাই না, √3/2a, তাহলে তোমার কত আসছে, এই 2 আর এই 2 গুণ করলে 4 আসছে, আর √3 থেকে গেল a স্কয়ার, তাহলে এরিয়া ইউনিট স্কয়ার। এইভাবেও আমি ভাবতে পারি, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে এই সমবাহু ত্রিভুজটাকে এইভাবে আমি ক্লিয়ার করে দিলাম, তোমরা এইভাবে আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমাদের মুখস্থ করতে হবে, অবশ্যই এটা বারবার করে মুখস্থ করতে হবে, একবার করে তোমরা খাতার মধ্যে পরিমিতি করে খাতার মধ্যে আলাদা করে লিখে রেখে দেবে, এবং এইভাবে প্রত্যেকটা এরিয়া কিভাবে আসলো একবার নিজেদের থেকে করে এই জিনিসগুলো মুখস্থ করে রাখতে হবে, যে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গলের এরিয়া মানে এটা ক্ষেত্রফল দুভাবে হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এভাবে হতে পারে, যদি উচ্চতা না থাকে তাহলে √3/4 a স্কয়ার, শুধুমাত্র বাহু থেকে আমি অ্যান্সারটা বের করতে পারবো, ঠিক আছে। তো এই একই উপায়ে, হ্যাঁ একই উপায়ে সমবাহু জায়গায় সমদ্বিবাহু বের করতে পারো। আমি বেশি ফর্মুলাতে গেলাম না, ঠিক আছে। যেসব জিনিস, আচ্ছা ফর্মুলাতে যদি আমি লিখেই দিই, তাহলে আমি যদি শুধুমাত্র লিখেই দিই তাহলেও একই রকম ভাবে সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয়, সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয়, সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো, সেকেন্ড, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ যেটাকে তোমার বলা হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রেও তো একই রকম উপায় আছে, দেখো জিনিসটা কি হয়, এটা এ, এটা এ, এটা বি, তাহলে এর ক্ষেত্রে কি হবে, দুটো বাহু যদি সমান থাকে তার মানে এটা ঠিক মাঝামাঝি জায়গায়, এই ঠিক মাঝামাঝি জায়গায় ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হবে। হুম এবার যদি তুমি বলো যে না এই বাহুর উপর তুমি করবে, তাহলে এই বাহুর উপর করতে গেলে তোমাকে অন্যভাবে বের করতে হবে, এটা করাটা খুব সহজ হয়ে যাবে বাহু থেকে। সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান থাকবে, এটা 5 থাকলো, এটাও 5 থাকলো, এটা হয়তো 3 থাকলো বা 6 থাকলো বা যাই থাকলো, ঠিক আছে। এক্ষেত্রেও হাফ, এটা তাহলে কি হয়ে গেল, পুরোটা যদি বি হয় তাহলে এটা কি হবে b/2, এটাও b/2, হাফ হাফ হয়ে গেল। এটা যদি 6 সেন্টিমিটার থাকে তাহলে এটা কত হবে, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাই না, মাঝখানে বিন্দুতেই বসবে এখানে, যেহেতু দুটি কোণ সমান তো এখানেই বসবে, এটাকে দুভাগে ভাগ হবে, মাঝখান থেকে এই দৈর্ঘ্যটাকে মিডল বরাবর করবে। আচ্ছা, এই ক্ষেত্রেও পরিসীমা তো সহজ হয়ে গেল, ক্ষেত্রফল বের করতে গেলে তাহলে আমাকে একটা হাইট বের করতে হবে। এবার হাইট বের করতে গেলে তুমি দেখো এখানে হাইট, তার মানে এখানে a স্কয়ার ইকুয়াল টু এখানে b/2, তাহলে b/2 তার স্কয়ার প্লাস h স্কয়ার, তাই না, h স্কয়ার, তাহলে সেখানেও তুমি এখান থেকেও ক্ষেত্রফল মানে h এর ভ্যালু যদি তুমি বের করতে হয় তাহলে কি আসছে, h স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত আসছে, এখানে 4 আসলো, এখানে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো। তাহলে h ইকুয়াল টু, এখানে দেখবে কোশ্চেন দেওয়াই থাকে, h ইকুয়াল টু তাহলে কত আসবে, এখানে এখানে তো 4 4 কাটতে পারবে না কারণ গুণ তো নেই, তাহলে এখানে তোমার চলে আসছে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার বাই 2, ঠিক আছে, হাইট পেয়ে গেলে। আর তাহলে হাফ ইন্টু ভূমি তো যদি এখানে বি ধরেছিলাম ভূমিটা, তাই না, ভূমিটা এখানে ধরেছিলাম তো উচ্চতা এদিক থেকে বের করেছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা এইচ, হ্যাঁ তাহলে এবার হাফ ভূমি হচ্ছে ধরো বি, তাহলে বি ইন্টু উচ্চতা মানে এই সংখ্যাটা 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2, তাহলে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, এটা জিজ্ঞেসে করে না খুব একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমার এর ক্ষেত্রে তুমি পরিসীমা বের করে এই ফর্মুলাটা না বের করে তুমি যদি পরিসীমা বের করো, ঠিক আছে, s ইকুয়াল টু কি আসবে 2a প্লাস b বাই 2 আর রুট ওভার s ইন্টু s মাইনাস a আর s মাইনাস b, ব্যাস, এইখান থেকে এই ফর্মুলা ধরেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, একই অ্যান্সার বেরোবে দুটো ক্ষেত্রে। তো তাহলে কর্ণ বের করা থেকে শুরু করে এই জিনিসগুলো তোমাকে ধরে ধরে করতে হবে। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করে দিয়েছো, তাহলে ত্রিভুজ তো তোমার বাহু রিলেটেড গেল, ঠিক আছে। এবার কোণ রিলেটেড যদি যাই, কোণ রিলেটেড একটা জিনিস ভাবো, ধরো কোণের বলতে গেলে সমকোণী, ঠিক আছে,
দুটো জিনিস এক্সট্রা হয়। দেখো সমবাহু ত্রিভুজে দেখো কোণ কতগুলো আছে আমি একটা বলে দিই। একটা ত্রিভুজের কোণের প্রত্যেকটা কোণের সমষ্টি কথা 180 ডিগ্রি, ঠিক আছে? তো 180 ডিগ্রি যদি প্রত্যেকটা কোণের সমষ্টি হয়, যদি প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? এটাও 60 ডিগ্রি করে কোণ আছে, এটাও 60 ডিগ্রি কোণ আছে, এটাও 60 ডিগ্রি কোণ আছে। সমবাহু ত্রিভুজের সঙ্গে কোণের কোনো আর এই রিলেটেড কিছু ফর্মুলা তৈরি হয় না, ঠিক আছে? এটাই হয়ে গেল। সমদ্বিবাহু ত্রিভুজে যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজে অনেক সময় এটা হতে পারে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে একটা কোণ সমকোণ, ঠিক আছে? একটা কোণ সমকোণ হবে। আর দেখো একটা কোণ সমকোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলতো, তো একটা কোণ 90 ডিগ্রি হলে বাকি কোণ কি হতো? বাকি কোণ 45 ডিগ্রি আর 45 ডিগ্রি দুটো ভাগে ভাগ হয়ে যেত। তাহলে তুমি এতটুকু শিওর থাকো, কারণ সবগুলো মিলিয়ে 180 করতে হবে। তো 90 ডিগ্রিটা সবসময় 90 ডিগ্রিটা এই দুটো বাহুর মাঝখানে, এই যে দুটো যেটা সমদ্বিবাহু হয় তার মাঝে হয়। কারণ যদি আমি এইখানে 90 ডিগ্রি করতাম, দুটো বাহু যদি সমান করতে হতো, তাহলে তিনটে বাহু সমান হয়ে যেত, তখন কিন্তু আর ওরকম কোনো ত্রিভুজ উৎপন্নই হতো না। যেরকম আমি তোমাকে বোঝাচ্ছি, কোণের উপর ডিপেন্ড করে এই যে সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রে আমি বোঝাই, সমদ্বিবাহু ত্রিভুজের কোণের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি এইখানে 90 ডিগ্রি করি, তাহলে এটা 90 ডিগ্রি করলাম, তাহলে এখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এটা 45 ডিগ্রি হলো, এটাও 45 ডিগ্রি কোণ হলো। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হলো, এটা আলাদা হলো, কারণ এটা 90 ডিগ্রি আছে, এটা বড় আছে, তার জন্য এটা একটা কোণ সমকোণ হলেই সমকোণী কথাটা প্রত্যেকটার সঙ্গে অ্যাড করা যেতে পারে, ঠিক আছে? তো সমকোণী সমদ্বিবাহুকে সমকোণী ত্রিভুজটাকে কি বলা হচ্ছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি লিখি, তো সমকোণী কথাটার উপর ডিপেন্ড করেই বাকিগুলো হয়ে থাকে, ঠিক আছে? সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমবাহু ত্রিভুজ কখনই সমবাহু হয় না। সমকোণী ত্রিভুজ আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকটা বাহু আলাদা আলাদা। আমি দেখি সমকোণী ত্রিভুজটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এক সেকেন্ড, এখানে তোমাদের সমকোণী ত্রিভুজ তো থাকবে। আচ্ছা, যতটা বোঝালাম আগের গুলো বুঝতে পারছো তো? যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, না হলে আমি পরপর পরপর করতেই থাকবো, তো ওখানে কিন্তু আবার অসুবিধা হয়ে যায়। যাক, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দুটো তিনটে ভাগে বিভক্ত হতে পারে। যেরকম ধরো সমদ্বিবাহুর ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ। তো দুটো ক্ষেত্রে আমি করি। এক হচ্ছে সমকোণী ত্রিভুজ আমি বিষমবাহু ত্রিভুজ হিসেবেই ভাবি, এইরকম, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি। তার মানে কি তিনটে বাহু আলাদা আলাদা। আরেকটা হতে পারে এটা 90 ডিগ্রি, এটা এ, এটাও এ, এটা বি, ঠিক আছে? এই দুটো, এটাকে কি বলা হচ্ছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা সমকোণী ত্রিভুজ। যাক, এটা মনে হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এই দুটোর ক্ষেত্রে ফর্মুলা রিলেটেড কিরকম কি হতে পারে? দেখো, এটার হাইট যদি বের করতে হয়, এখানে যেরকম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি যায়, হাফ ইন্টু ভূমি কোনটা? এখানে বি, 90 ডিগ্রি এখানের সঙ্গে আছে, ইন্টু উচ্চতা এ, বললেও তোমার অ্যান্সার বেরিয়ে গেল। কারণ এটা তো হাইট হয়ে গেল না, এই পোর্শনটা তো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি মানে এটাও হাইট, এটা হাইট, একই ব্যাপার, এটা বাহু। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখান থেকে আমি ক্ষেত্রফল বের করলাম সমকোণী ত্রিভুজের। সি এর দরকার পড়লো না। আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, তার আগে আমি দেখিয়ে দিই। এখানে যদি তোমাকে দরকার পড়ে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। এবার 90 ডিগ্রি কোণ যখন উৎপন্ন হচ্ছে, তখন এইখানে বিটাকে দুটো সমান ভাগে ভাগ করছে। যেহেতু দুটো বাহু সমান আছে, দুটো বাহু সমান মানে এর অপোজিট এই কোণগুলোও সমান, ঠিক আছে? একটা জিনিস মনে পড়লো, এটা তোমাদের দেখিয়ে দিই।
এখানে বলো তো, ধরে নিলাম এটা 5 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। বলতে পারবে এদের মধ্যে কোণগুলো, এক সেকেন্ড ধরে নিই, এখানে 6, হ্যাঁ, বলতে পারবে এর কোণ কত কত ডিগ্রি হবে? কেউ বলতে পারবে এর কোণ কত কত ডিগ্রি হবে? এটা তো বাহু দিলাম সেন্টিমিটার। দেখো এখানে স্যার 50 70 50 60 70 50 প্লাস 60 প্লাস 70, যোগ করলে 180 আসছে। 6 3 6, হ্যাঁ 180 আসছে। হ্যাঁ, এবার 50 কোন ডিগ্রি করতে, কোনটা 50 ডিগ্রি কোণ হবে বলতে পারবে? 50 ডিগ্রি কোণটা কোন দিকটা হবে? 50 মিটার কোথায়? এই যে বাহু, দেখো এখানে সব থেকে বড় বাহু কোনটা? 7। এই 7 সেন্টিমিটার বাহুর অপোজিটে যে কোণটা আছে না, সবথেকে অতি হ্যাঁ, এই 7 সেন্টিমিটার বাহুর যে অপোজিট কোণটা আছে, এই কোণটা, এটা হয়ে গেল সব থেকে বড়। বড় বাহুর অপোজিটের কোণটাও বড় হয়। তুমি নর্মালি ভাবো, যদি ধরো এরকম একটা কোণ আমি তৈরি করলাম, আমি জানি এই বাহুটা তাহলে সব থেকে বড় হবে, তাহলে এই বাহুটা মানে তাহলে এই কোণটা সব থেকে বড়, ঠিক আছে? এই বাহুটার সঙ্গে এই কোণটা রিলেটেড। তার মানে এই বাহুটা 7 সেন্টিমিটার, কেমন করে করতে পারলাম যে রেশিও গুলো প্রায় প্রায় সেমই থাকবে। এটা 5 সেন্টিমিটার, এটা তাহলে 50 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর এটা 6 সেন্টিমিটার, তাহলে এই বাহুটার অপোজিটে, তাহলে এটা 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে কি এরকম যদি হয়, তাহলে কি এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমি 5 6 7 দেখালাম, তাহলে তুমি যদি বলো যে না তাহলে স্যার এটা কি হবে 1 2 3, তাহলে কত কত ডিগ্রি কোণ হবে? 10 20 30? সেটা তো হবে না, কারণ এইটা যোগ করে 180 ডিগ্রি এসছে, এটা যোগ করে তো 180 ডিগ্রি আসবে না। তাহলে বলো তো 1 2 3 যদি থাকতো, তাহলে 1 2 3 কি সম্ভব? আগে আমাকে এটা অ্যান্সার দাও, 1 2 3 কি সম্ভব? এরকম কি ত্রিভুজ সম্ভব? না স্যার। সম্ভব না না। স্যার, এটা সম্ভব না তো। কেন সম্ভব না? কারণটা হচ্ছে, কারণ দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে সমষ্টি, বড় হ্যাঁ, হতে হবে। তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। কারণ কি এখানে 1 আর 2 যোগফল 3 এর সমান হয়ে গেল। তাহলে দুটি বাহুর সমষ্টি অপর বাহু থেকে সমান, বড় নয়। তাহলে কি হচ্ছে, তুমি তুমি এটা লজিক্যালি সম্ভব নয়, কিন্তু তুমি যদি ভাবো, এটাকে যদি ভাবো যে না তাহলে কত হচ্ছে 1 2 3, এখানে 6, 6 মানে যদি 180 হয়, 30 ডিগ্রি যদি করি, তাহলে এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে? 3 দুগুণে 60, এটাও 60 ডিগ্রি, আর এটা হবে 90 ডিগ্রি, তাই তো? আহ, সম্ভব নয়, সম্ভব তো, কিন্তু এটা সমান অথবা, তাহলে ওটার ক্ষেত্রে আমি যেটা লিখেছিলাম ওটা সমান অথবা বড় হতে হবে। ওটা আরেকটু আমি তোমাদেরকে চেক করে বলে দিচ্ছি। এটাও তো সম্ভব হয়েও যাচ্ছে, তাই না? 1 2 3 যদি করি, হ্যাঁ, আহ, সম্ভব তো হচ্ছে। হচ্ছে না? 90 ডিগ্রি 60 ডিগ্রি 20 ডিগ্রি তো হ্যাঁ চলেও স্যার, আসছে। সম্ভব হচ্ছে তো, কিন্তু সম্ভব ওটা হচ্ছে, তাহলে সমানও হবে তাহলে। সমান অথবা বড় হতে হবে, হ্যাঁ, এটাই আমি ওইখানে ওই জায়গাটা একটু লিখে দিই, সমান এবং অপর বাহু থেকে সমান, সমান আর বড়, ঠিক আছে? ছোট হওয়া যাবে না, তাহলে এটাও সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে এই এই ব্যাপারটা আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্টে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সমকোণী ত্রিভুজটাকে, ঠিক আছে? ত্রিভুজের এই এই কটার উপরেই ডিপেন্ড থাকে। এক, পরিসীমা খুব সহজ, যোগ করে দাও। আর উচ্চতা বের করার একটা জিনিস আছে প্রত্যেকটার মধ্যে, আর একটা জিনিস যেটা থাকলো সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমি, তাহলে এটা গেল আমাদের ত্রিভুজ। ত্রিভুজ তো গেল। এবার আমি যদি চতুর্ভুজে যাই, চতুর্ভুজে বেশি অনেকগুলো আছে চতুর্ভুজের মধ্যে। তো চতুর্ভুজের যেটা, আচ্ছা, চতুর্ভুজকে অনেকভাবে ভাগ করা যায়, তার আগে তাহলে একটা সার্কেলের কনসেপ্টটা করে নিই, চল। ঠিক আছে, চতুর্ভুজটাতে অনেকগুলো আছে ভাগ, তাহলে এখানে সার্কেল। সার্কেল মানে বৃত্ত। আচ্ছা, সার্কেল, বৃত্ত, আর যদি বলি আমাদের গোলক, স্ফিয়ার, গোলকটা আর বৃত্তের মধ্যে, আর বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্যটা কি বলতে পারবে? স্যার বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশন আর গোলক হচ্ছে 3 ডাইমেনশন। হ্যাঁ, গোলক হচ্ছে 3 ডাইমেনশন, মানে বৃত্ত 2D, গোলক 3D, দুটোই বৃত্ত ড্র করতে গেলে এইরকম থাকবে, আর এইখানে একটা ড্র হবে। এখানেও গোলক বলতে গেলে গোলকও এটাই থাকবে, বাট এইটা কি হচ্ছে আমি তোমাকে বলি, ওটাও মাঝখানে তুমি দিতেই পারো, কিন্তু এই পুরোটা হচ্ছে নিরেট। মানে আমি যদি বৃত্ত, যদি ফুটবল বলি,
ফুটবল বৃত্ত, চার সাইডটা বা তুমি একটা ফুটবল তো নয়, এটা তুমি সার্কেল তুমি ড্র করলে, এটা হচ্ছে বৃত্ত। আর গোলকটা কি হয়ে গেল, ধরে নাও লোহার বল যেগুলো হয়, লোহার তৈরি করা বল পুরোটা নিরেট, হ্যাঁ নিরেট জিনিসটা 3D তে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। কারণ ফুটবলটাকে অনেক সময় তুমি গোলকের মধ্যে রাখতে পারো, কারণ 3 ডাইমেনশনের মধ্যে থাকছে, ফুটবলের মধ্যে তোমার কতটা বায়ু আছে কি নেই, হ্যাঁ সেটাও তুমি ক্যালকুলেট করতে পারবে, তাই জন্য ওটা গোলকের মধ্যে চলে আসলো, ঠিক আছে। বৃত্ত জাস্ট একটা 2D ডাইমেনশন, যেটা হচ্ছে একটা পেজের মধ্যে আমি এটা বৃত্তটা লিখলাম, এটা 2D হয়ে গেল। গোলক এটাও 2Dর মতোই দেখাচ্ছে, বাট এটা আমি বলছি এটাকে 3Dর মতো ভাবো, ঠিক আছে। দেখাচ্ছে 2D, কারণ আমি এখানে তো 3D তোমাকে দেখাতে পারবো না, তোমার লেন্থ ব্রেথ দেখাতে পারবো, হাইট তো দেখাতে পারবো না, ঠিক আছে। তো গোলকের মধ্যে ওই পুরো কতটা সেটা তো দেখাতে পারবো না এদিক ওদিক, তার জন্য আমি বলছি যে এই ব্যাপারটা। চলো তাহলে সার্কেলের মধ্যে কি কি থাকছে, সেই একই জিনিস, পরিমিতির মেন কনসেপ্ট। পরিসীমা থাকতে হবে, ক্ষেত্রফল থাকতে হবে। তো আরো কয়েকটা জিনিস থাকে বৃত্তের মধ্যে, ঠিক আছে। এটা যদি বৃত্ত ধরি, এটা যদি কেন্দ্রবিন্দু হয় বৃত্তের, তো এইখান থেকে একটা, এটা কি বলা হয়, আর কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ঠিক আছে। ব্যাসের দাঁড়াও, এখানে অনেক সময় এই টার্মগুলো তোমরা, রেডিয়াস। হ্যাঁ দাঁড়াও, আর আর দ্য সেন্স এইখানে এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। কি করেছি, চক্রটা হবে না। বাংলাতে একটু, ঠিক আছে। আর এবার ধরো ব্যাস, যেটাকে বলা হয়, হ্যাঁ ব্যাস, ব্যাসকে কি বলা হচ্ছে, এটাকে ইংলিশে কি বলা হচ্ছে, এটা অনেক সময় তোমাদের মাথায় থাকবে না হয়তো, ডায়ামিটার বলবে, ঠিক আছে। ব্যাস, এখানে ডায়ামিটার, যাও আমি লিখে দিচ্ছি ডায়ামিটার। আচ্ছা, ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাস মানেই পুরোটা, পুরোটা, ঠিক আছে। তো আর যদি ব্যাস হয় তাহলে ব্যাস তাহলে কত হবে, 2r, এই পুরোটা। কারণ কোশ্চেন থাকে অনেক সময় ডায়ামিটার থাকে, তাহলে আমি এখান থেকে কি কি পাচ্ছি, এটাতে পরিসীমা, পরিসীমা মানে এই 4 সাইডটা বৃত্তটা 4 সাইডা, ঠিক আছে। তাহলে এখানে পরিসীমা কত আসছে, পরিসীমা কত আসছে, 2 পাই আর, ঠিক আছে। আর একটা বাহু, আর ক্ষেত্রফল হয়ে গেল বৃত্তের পাই আর স্কোয়ার। দেখো এখানেও এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করবে, যদি এখানে আমি ইউনিট ভাবি, যে কোনো ইউনিট, আর এখানে তাহলে সেটা ইউনিট স্কোয়ার হয়ে যাবে, ক্ষেত্রফল যেহেতু, ক্ষেত্রফলে ইউনিট স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে পাই মানে তোমার কি, পাই মানে হচ্ছে 22/7, তোমরা এটা মনে রাখবে, পাই মানে হচ্ছে 22/7। আচ্ছা, তাহলে পরিসীমা 2 পাই আর ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, আর পাই মানে হচ্ছে 22/7। তাহলে ক্ষেত্রফল কি পাই ইন্টু, মানে ক্ষেত্রফলটা তুমি যদি করো আর আর এর যাই থাক না কেন, একটা কোশ্চেন তোমাদের করে অনেক সময় আসে, বললো যে একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, বা বর্গক্ষেত্র, বা আমি একটা বলে দিচ্ছি যে ডায়ামিটার যেটা থাকে ব্যাস, ঠিক আছে। যখনই তুমি, তোমাকে যদি ধরো কোশ্চেনে দিয়ে দিল ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, ঠিক আছে। আর তোমাকে বলে দিল তাহলে সার্কেলের ক্ষেত্রফল কত, ঠিক আছে, সার্কেলের বা বৃত্তের ক্ষেত্রফল কত। দেখো ব্যাস দিয়েছে, তাহলে এটা যদি ব্যাস দেয়, তাহলে তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসার্ধ তাহলে 7 সেন্টিমিটার, কারণ পুরোটা যদি ব্যাস থাকে, 2r ইকুয়াল টু যদি ব্যাস থাকে, তাহলে r এর ভ্যালু তুমি বের করে নেবে, এবং তারপরে তুমি পরিসীমা ক্ষেত্রফল খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। তো বৃত্ত এই ব্যাপারটাই আছে। এবার আরেকটা থাকে অর্ধবৃত্ত, এটা একটা বৃত্ত আর অর্ধবৃত্ত। চলো এখানে ড্র করে দিই অর্ধবৃত্তটা। অর্ধবৃত্তটা কিরকম হয়, এটা বৃত্ত, বৃত্তর মাঝ বরাবর এটা অর্ধবৃত্ত, মানে তো মুশকিল হয়ে গেল, এরকম করলে তো সব বেরিয়ে যাবে, এক second, তাহলে পুরোটাই ড্র করি। এটা হচ্ছে হাফ করে, এইটা
অর্ধবৃত্ত, ঠিক আছে। তাহলে এবার বলো তো অর্ধবৃত্তের পরিসীমা কি হবে, যেটা সবাই মানে একটু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, বৃত্তের পরিসীমা যদি 2πr হয়, অর্ধবৃত্তের পরিসীমা কত হয় বলো তো? আচ্ছা 2πr/2। আচ্ছা 2πr/2 যদি করো, দেখো কি হয়, 2πr/2 মানে কি, পায়ার 2πr/2 যদি করো, তাহলে 2 আর 2 কেটে তোমার পায়ার পড়ে থাকলো, কিন্তু পায়ার থাকলো হচ্ছে শুধুমাত্র এই পোর্শনটা, আর এই পোর্শনটাও তো যোগ করতে হবে তোমাকে, তো প্লাস 2r, বুঝেছো? এটা তো আর যদি এইটা হয়, এই পোর্শনটা যদি আর হয়, তাহলে 2πr/2 মানে পায়ার প্লাস 2r, এটা হয়ে গেল তোমার পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা। ক্ষেত্রফলটাতে অন্য কিছু হয় না, ক্ষেত্রফল তো পুরো নিডের জায়গাটার উপরই বোঝাচ্ছে। ক্ষেত্রফল তোমার তো বাই 2 করে দিলেই ক্ষেত্রফল, অর্ধ পরিসীমার ক্ষেত্রফল, এটাকে বাই 2 করে দিলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে পায়ার স্কোয়ার বাই 2, তাহলে তো ওটার ক্ষেত্রফল অর্ধ পরিসীমা বেরিয়ে গেল। আচ্ছা, এটা কি বললাম, সেমি সার্কেল, ঠিক আছে, অর্ধবৃত্ত যেটাকে বলা হয়। আমি পরিসীমা, অর্ধ পরিসীমা বলছি বারবার, অর্ধবৃত্ত, ঠিক আছে। অর্ধবৃত্ত সেমি সার্কেলের কোশ্চেন আসতে পারে, পরিসীমা বের করাটা এটাই বেশি আসে, তাহলে এটার ফর্মুলাটা তাহলে তুমি কি হলো, পায়ার প্লাস 2r, এটা মাথায় রাখবে। আর 2r মানে হচ্ছে ডায়ামিটার, তো এটাই ব্যাস, তাহলে তার অর্ধ পরিসীমা, এরকম ভাবে অনেক রিলেট করে করে জিনিসগুলো থাকে, যদি ওটা না বোঝা যায় তাহলে কিন্তু অনেক মুশকিল হবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা অর্ধ পরিসীমা মানে অর্ধবৃত্তটাও ক্লিয়ার হলো, বৃত্তটাও ক্লিয়ার হলো, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস কিছু কিছু দেয়, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ম্যাথে আসবে, যেরকম ধরো একটা বাগান বা একটা বৃত্তাকার বাগান, সেখানে বললো যে চার সাইডে পুরো কি করা হয়েছে, রাস্তা করা হয়েছে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্রে ভেতরের দিকে চার সাইডে রাস্তা করা হয়েছে, তাহলে কত সেন্টিমিটার পুরো না, ধরে নিল যে বৃত্তাকার বাগানটার পরিধি, বা তোমাকে বলে দিল যে ব্যাসার্ধ বলে দিল কত সেন্টিমিটার, না 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর এর চারপাশে ভেতরের দিকে, কত সেন্টিমিটার পুরো না, ধরে নাও 10 মিটার বলে দিল, ঠিক আছে। আর এটা 2 মিটার করে আরেকটা সার্কেল মানে একটা রাস্তা তৈরি করা হয়েছে, মানে এই জায়গাগুলো তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে আরো 2 মিটার, মানে এইটা হয়ে গেল 2 মিটার, এই জায়গাটা যেটা হয়ে গেল 2 মিটার। তাহলে এবার বললো যে, এবার তোমরা যদি বলে তাহলে বৃত্তের যে জায়গাটা রাস্তা হবে না সেই জায়গাটার ক্ষেত্রফল কত, তাহলে তোমাকে এইভাবে ভাবতে হবে, ধরো নাও এখানে দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত হচ্ছে বড়, মানে একটা বৃত্তর আর, আমি তো ওটাকে কি বলা হয়, বড় আর ধরে নিলাম, ঠিক আছে, এরকম ভাবে করে অনেক সময়, বড় আর ধরে নিলাম 10, আর এখানে একটা ছোট আর ধরে নিলাম, সেটা হচ্ছে 2 কম, তার মানে 8, তাই তো। এবার দুটো বৃত্ত তৈরি করে এর ক্ষেত্রফল মাইনাস এর ক্ষেত্রফল করলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে বিয়োগ করে দেবে, আর যদি ভেতরের ক্ষেত্রফলটা বের করতে হয় তাহলে এই বড়টা থেকে এই ভেতরের ক্ষেত্রফল বের করতে গেলে শুধু ছোটটার ক্ষেত্রফল বের করলেই তোমার এই ভেতরের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। আর যদি মনে হয় যে না রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে তোমাকে বড় সার্কেলটা থেকে ছোট সার্কেলটা বিয়োগ করে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। এইভাবেও অনেক রকম কোশ্চেন আসে। আচ্ছা, আরেকটা জিনিস হয়, এটা স্যার বৃত্ত তো, হ্যাঁ বলো। বলছি ওটা কোন ক্ষেত্রে তো যোগও হয়, মানে যেটা বিয়োগ করলেন 10 থেকে না না, 2 যোগ কখনো হয়, তুমি যদি দাঁড়ো এই জায়গাটায় রাস্তার ক্ষেত্রে রাস্তা যখন বলে। যোগ করে লাভ আছে কি, তুমি নিজে নর্মালি ভাবো, রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয়, রাস্তার ক্ষেত্রফল কত, এটা যদি বের করতে হয়, না এক্ষেত্রে তো মাইনাস হবে, বাইরে হ্যাঁ থেকে। এক্ষেত্রে আর মাইনাস। ভেতরের ক্ষেত্রফলের যোগের কি আছে, ভেতরের ক্ষেত্রফলে ছোট ছোট এটা যদি পেয়ে যায়, তাহলে এর ক্ষেত্রফল বের করলে তো আর কি বাইরের বড়টার সঙ্গে তো কোনো রিলেটেডই নাই না, এই না ছোটটার, মাইনাস, হ্যাঁ। হ্যাঁ, এটার যদি 8 হয়ে গেল, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8, তাহলে তো আমি এটার ক্ষেত্রফল বের করে দিতে পারি। অনেক সময় কি হয় যে হুম না হুম হুম। তোমাকে বাইরে থাকলো, হ্যাঁ, বৃত্তের বাইরে থাকলো, তখন হয়তো বড় ব্যাসার্ধটা পেয়ে গেলে হয়ে যায়, ঠিক আছে। ব্যাসার্ধ পেয়ে গেলে তো আর পরিসীমা ক্ষেত্র বের করার কোনো ব্যাপারই না, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এটাকে ফ্র্যাকশনের সঙ্গে রিলেট করে, এরকম ফ্র্যাকশনের সঙ্গে রিলেট করে, এটা বৃত্ত, এটা বিন্দু, এই পোর্শনটা নিয়েছে, এই পোর্শনটার ক্ষেত্রফল তোমাকে দিয়েছে, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হবে,
তুমি এই যে এইরকম এটাকে কোয়াড্রেন্ট বলা হয় অনেক সময়, বা চাপ, বৃত্তচাপ, বা বৃত্তচাপ তো এই পোর্শনটা, এই পুরো ইকুয়েশন এটা ত্রিকোণমিতির সঙ্গে কানেক্টেড থাকে। তো এক্ষেত্রে ধরে নাও যে এরকম তুমি ভাবতেই পারো অনেক সময় কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট কথাটাই উল্লেখ করা থাকে। কোয়াড্রেন্ট মানে হচ্ছে 1/4, 1/4। এবার এই পোর্শনটা তো 1/4ই হবে। এবার যদি ক্ষেত্রফল বলবো 1/4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? তো ক্ষেত্রফলই বের করতে হবে। এটার যদি পরিসীমা বের করতে বলে, কোয়াড্রেন্টের পরিসীমা, তাহলে কি হয়ে যাবে, এই পুরো পরিসীমার 4 ভাগের 1 ভাগ এই পার্টটা, আর তার সঙ্গে এই যে ব্যাস, ব্যাসই তো হলো না, দুটো আর, এই আর একটা, এই আর একটা, এখানেও আর, এখানেও আর। তাহলে এই যে এখানে যখন অর্ধ পরিসীমা সেমি সার্কেল করেছিলাম, তাহলে এখানে কি করেছিলাম, পায়ার 2 পায়ারকে 2 দিয়ে ভাগ করেছিলাম। এখানে এটা করতে গেলে 2 পায়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 2r, ঠিক আছে? তাহলে এটা পরিসীমা পেয়ে গেল, আর ক্ষেত্রফল 4 দিয়ে ভাগ, এটা কোয়াড্রেন্ট বলা হয়। তাহলে অনেক সময় এই টার্মগুলোর জন্যই আমাদের, আমি বলে দিই, স্টাফ সিলেকশনে যারা যারা পরীক্ষা দিয়েছো, যারা দিচ্ছ এসএসসির পরীক্ষাগুলো দিচ্ছ, সেখানে দুটো টার্মে থাকে, তো একটা হিন্দিতে থাকে আর একটা তোমার এসে থাকে। তো তোমার যদি এটা বাংলায় থাকতো তাহলে দেখবে যে পরিমিতিগুলো খুব সহজ, কারণ তোমরা মাধ্যমিক লেভেলের বাংলাটা করে এসেছো। আর যদি না থাকে তো এই ইংলিশের টার্মগুলো তোমাদের মুখস্থ করতে হবে, না হলে কিন্তু মুশকিলতে পড়ে যাবে, ঠিক আছে, পরিমিতি কোশ্চেন যখন। তাহলে এখানে তোমাদের সার্কেল নিয়ে আমি আলোচনা করলাম। চলো তাহলে এবার চতুর্ভুজ নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? চতুর্ভুজ, চতুর্ভুজ তো অনেক ভাবে থাকে, সেভাবে আলোচনা করি। চতুর্ভুজকে ইংলিশে কি বলে বলতে পারবে? বলো তো চতুর্ভুজকে ইংলিশে কি বলে? কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে? কোয়াড্রিল্যাটারাল হচ্ছে চতুর্ভুজ। এবার চতুর্ভুজকে অনেক ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র, মানে যেটা আসে অনেকগুলো ভাগেই তো ভাগ করা যায়, বর্গক্ষেত্র, ঠিক আছে? একটা আয়তক্ষেত্র, যেগুলো বেশি আসে, হ্যাঁ, একটা তুমি ধরে নাও যে রম্বস থাকে না, রম্বস, ঠিক আছে? একটা প্যারালেলোগ্রাম, মানে সামান্তরিক যেটা বলা হয়, ঠিক আছে? সামান্তরিকও ছবিগুলো হয়, তাহলে এই সম্বন্ধে সামান্তরিক, সামান্তরিক। আর থাকে হচ্ছে স্যার ট্রাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম থেকে এটা। হ্যাঁ, ট্রাপিজিয়াম, এই লিখে দিলাম। বর্গক্ষেত্র স্কোয়ার, কিউব, রম্বস রম্বসই থাকে। আর এখানে সামান্তরিককে বলা হয় প্যারালেলোগ্রাম, আর ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম ওটার ইংলিশের টার্মটা লিখে দিয়েছে, যে রম্বসটাও ইংলিশের টার্মটা লিখে দিয়েছে। এবার এটা দেখতে কিরকম হয়, এদের সঙ্গে সিমিলারিটি কি আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। বর্গক্ষেত্র ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহু তার সমান, প্রত্যেকটা বাহু যদি সমান হয়, এখানে কয়েকটা জিনিস আলোচনা করা হলো না। এই সার্কেলের মধ্যে, সার্কেলের এটা কত ডিগ্রি হয়, এই পুরোটা কত হয়, 360 ডিগ্রি, তাই না? এটা কত হবে, 180 ডিগ্রি। এটা কত হবে তাহলে, 90 ডিগ্রি। 4 দিয়ে যদি ভাগ করে দিই, ঠিক আছে? তো ওই ডিগ্রিটা অনেকটা ম্যাটার করে, ঠিক আছে? ডিগ্রিটা অনেকটা ম্যাটার করে। ক্ষেত্র বলে, ক্ষেত্র ওটা ত্রিকোণমিতির মধ্যে ঢুকে যাবে, তখন ওগুলো পড়ে যাচ্ছে। আচ্ছা, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্র্যাপিজিয়াম, এই ছবিগুলো কিরকম হতে পারে সেগুলো নিয়ে একটু আইডিয়া হয়ে যাক, তাহলে সুবিধা হবে। স্কোয়ার বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু সমান, ধরে নাও এটা স্কোয়ার আছে, যার প্রত্যেকটা বাহু এ, এটাও এ, এটাও এ, এটাও এ, অথবা লেন্থ। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, লেন্থ আর ব্রেথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। তাহলে এটা এল লেন্থ, এটাও লেন্থ, এটা ব্রেথ,
এটাও ব্রেথ, অপোজিট বাহুগুলো সমান। রম্বসের ক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রটাকেই, বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে ডিফারেন্স দেখো, রম্বসটাও কিন্তু বর্গক্ষেত্রের মতোই প্রত্যেকটা বাহু সমান হয়। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। সামান্তরিকটাও যখন আয়তক্ষেত্রের মতো অপোজিট বাহুগুলো কিন্তু সমান হয়। ট্র্যাপিজিয়ামের শুধুমাত্র উপরে আর নিচেরটা সমান্তরাল হয়, বাকি এটা এর মতো থাকতে পারে, এটা এরকম থাকতে পারে, কোনো ঠিক নেই। কি কি সিমিলারিটি থাকে আমি ওটা বলে দিচ্ছি, যেমন এটা এল, এটাও এল, এটাও বি, এটাও বি। এখানে কোন ব্যাপারটা চলে আসছে, না হলে এটা কোনো লেন্থ নেই, ধরে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, সবগুলো মানে সেমও থাকতে পারে। এখানে কি হচ্ছে, এটা সমান্তরাল, সমান্তরাল মানে এটা এটা কখনোই যতই সোজা যাক না কেন কখনোই মিট হবে না এই সরলরেখাগুলো, ঠিক আছে। এখানে একটা লম্ব হাইট থাকতেই হবে, না হলে এটার ক্ষেত্রফল বের করা খুব মুশকিল হয়ে যায়। এটার ক্ষেত্রে যেরকম এটাই 90 ডিগ্রি, এখানেও এটাই 90 ডিগ্রি, ঠিক আছে। তো রম্বসের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, রম্বসের ক্ষেত্রে এই যে অপোজিট গুলো যখন মিলছে, ঠিক আছে, তো এখানে এটা কি হয়ে গেল, এটা কর্ণ হয়ে গেল, এটা কর্ণ হয়ে গেল। আচ্ছা, কর্ণ ব্যাপারটা এখানে চলে আসছে, এই কোনাকুনি যেটা আসছে এটা কর্ণ, এটা কর্ণ, এটা কর্ণ। এখানেও এটার দুটো কর্ণ আলাদা আলাদা আসছে, তাই তো। ধরে নাও যদি আচ্ছা, এখানে কোয়াড্রিল্যাটারালের চতুর্ভুজেরও তো একটা হতে পারে, একটা ছবি আমি ড্র করি, ওই রকমই কিছু ছবি আসতে পারে, যেরকম ধরো এটা ট্রাপিজিয়ামে ভাবি, বা হতেই পারে চতুর্ভুজ, ঠিক আছে, বা এটা আরেকটু ভালো মতো হলে এটা চতুর্ভুজ হতেই পারে, ঠিক আছে, এ বি সি ডি। দেখো এটা ট্র্যাপিজিয়ামে নয়, দুটো সমান্তরাল কোনোটাই নয়, ঠিক আছে, আবার প্রত্যেকটা বাহু সমান নয়, ঠিক আছে, এটা চতুর্ভুজ হতে পারে। তো কি হয়, আমি তোমাকে একটু একটু বড়ভাবে আমি করাবো না, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। যদি এই চতুর্ভুজটার যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি করতে হবে, যে কোনো কর্ণ একটা যোগ করে দিলে, এইখান থেকে এখানে একটা কর্ণ নিয়ে নিলে, বা এইখানে এখানে এই কর্ণ নেওয়ার পর এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল, এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। ওই আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করে নিতে পারবো। এটার ক্ষেত্রে কি হচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণ, এর কর্ণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা তুমি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাই না। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণ একটা কোণ সমকোণ আর দুটি বাহু সমান, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এটার ক্ষেত্রে কি হয়ে গেল, এটা ওই পিথাগোরাসের সূত্র হয়ে গেল, কারণ এটা আলাদা, এটা আলাদা, আর এই অতিভুজটাও আলাদা হয়ে গেল, মানে তিনটেই হয়ে গেল সমকোণী ত্রিভুজের মতো চলে আসলো। এবার এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে যে রম্বসের ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, কর্ণ হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে, কর্ণকে ডায়াগোনাল বলা হয়। তো এখানে কি হচ্ছে, ডায়াগোনাল D1 একটা হচ্ছে, একটা D2 হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে। তো ডায়াগোনাল থাকছে পুরোটাই, হ্যাঁ এই পুরোটাই ডায়াগোনাল থাকছে। এখানেও তুমি দুটো ত্রিভুজ তুমি করতে পারবে, ঠিক আছে, প্যারালোগ্রামের মধ্যে এখানে একটা জিনিস করা যেতে পারে, এক সেকেন্ড। এটার ক্ষেত্রে কি হয়, এখান থেকে যদি তুমি একটা লম্ব টেনে নাও, এটা 90 ডিগ্রি করে নাও, তাহলেও তুমি এটার ক্ষেত্রফল বের করে নিতে পারবে। এটা হাইট, এটার ক্ষেত্রে এটা হাইট, এটা তির্যক, এগুলোরও দরকার হয়। এখানে যেরকম দুটো সমান, ব্রেথ আর ব্রেথ সমান, লেন্থ সমান। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি পরিসীমাতে যাই, পরিসীমাটা কিভাবে করবো দেখো, পরিসীমা, পরিসীমার ক্ষেত্রে এটা কি হচ্ছে, পরিসীমার ক্ষেত্রে এখানে যেটা করছি আমরা, এখানে প্রত্যেক চারটে বাহু যোগফল a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a, তাহলে এটাকে আমরা একসঙ্গে 4a লিখতে পারি, সবগুলো বাহু সমান, তো সবগুলো যোগ করলে 4a হয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে, আয়তক্ষেত্রে কি হচ্ছে যে অপোজিট বাহুগুলো সমান, তার মানে এখানে কি l প্লাস b প্লাস b, তাহলে তুমি এখানে লিখতে পারো
2l প্লাস 2b, তো ওই জন্য এটাকে 2 কমন নিয়ে l প্লাস b, আর কিচ্ছু না। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কি হলো? অত মুখস্থ করার কি আছে? পরিসীমা 4 ইন্টু বাহু, আর নর্মালি তো তুমি বুঝতেই পারছো যে পরিসীমা 4 ইন্টু বাহুই হচ্ছে, তাই না? আয়তক্ষেত্র এভাবে। আচ্ছা, এটার ক্ষেত্রেও কি হচ্ছে? এটার ক্ষেত্রেও 4এই থাকবে পরিসীমা। যদি তুমি রম্বসের ক্ষেত্রেও যদি বের করতে যাও পরিসীমা, তাহলে সেটাও তাহলে 4এই থাকবে, তাই না? কারণ সবগুলো যোগফল সমান, তো তার মানে কি এখানে a প্লাস a প্লাস a প্লাস a, তাহলে তোমার 4a পরিসীমা পেরিমিটার। আচ্ছা, সামান্তরিকের আয়তক্ষেত্রের মতোই, আলাদা আলাদা করে ভাবার দরকার নেই। তাহলে এখানে কি হচ্ছে? ইকুয়াল টু l প্লাস l প্লাস b প্লাস b, তাহলে সেই 2 ইন্টু l প্লাস b। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে পরিসীমা বের করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো তোমার এই প্রত্যেকটা বাহুই তোমাকে যোগ করে দিতে হবে, মানে ডিফিকাল্ট মানে কি, ওই কোনো সিমিলারিটি নেই এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। চতুর্ভুজ, এখানেও কিন্তু পরিসীমা a প্লাস b প্লাস c প্লাস d। আচ্ছা, এটা হলো পরিসীমা। এবার যদি আমি বলি যে না ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে কি হবে? মানে ক্ষেত্রফল কি হয়, এই প্রত্যেকটারই কিন্তু কর্ণ বের করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটারই কিন্তু কর্ণ ব্যাপারটা থাকেই থাকে। এটা হচ্ছে কর্ণ, এটাও কর্ণ বের করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কর্ণ বের করাটার নিয়ম হচ্ছে কি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে অতিভুজ যদি কর্ণটা হয়, তাহলে কর্ণ ইকুয়াল টু রুট ওভার বি স্কয়ার প্লাস এল স্কয়ার, কর্ণ হয়ে গেল, তাই না? এটার কর্ণ কি হবে? কর্ণ এটাও তো একই রকমই বলতে পারি, রুট ওভার দেখো, রুট ওভার এ স্কয়ার, এটাও এ আছে, প্লাস এ স্কয়ার, তাহলে কি হয়ে যায়? এটা 2 এ স্কয়ার হয়ে গেল, তো এ স্কয়ার থেকে এ বেরিয়ে গেল, তাহলে রুট 2 ইন্টু এ হয়ে যায়, এই জন্য রুট 2 ইন্টু এ হয়ে যায়, আর কিছুই না, ঠিক আছে? কর্ণ রুট 2 ইন্টু এ। কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ এরকম হয়ে গেল। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল ওভাবে তো বেরোয় না। রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার খুব ভালো উপায় আছে। এটার কর্ণদ্বয় তো এরকম লিখে দিলে, ডায়াগ্রাম ডায়ামিটার তো লেখা আছে, দুটো কর্ণ তোমাকে দেওয়া থাকবে। রম্বসের ক্ষেত্রে কর্ণ দেওয়া থাকে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে খুব সুন্দর, এটার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1, এই যে কর্ণগুলো, ঠিক আছে, ইন্টু d2, ঠিক আছে? আর সামান্তরিকের ক্ষেত্রে এখানে তুমি তো পেয়েই যাচ্ছ এরিয়া। যদি আমি বলি সামান্তরিকের ক্ষেত্রে, সেটাতে তুমি এই যে এখানে কি আসছে, এটা যদি হাইট আমি পেয়ে যাই, তাহলে এখানে লেন্থ, এটা লেন্থ দেওয়া আছে, তার মানে তুমি এখানে লেন্থ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজ হতো। আর সামান্তরিকের ক্ষেত্রে সেটা ডবল হয়ে যাবে, আর কিছুই না, ঠিক আছে? মানে ত্রিভুজের ক্ষেত্রে কি করতাম, হাফ ইন্টু ভূমি, এটার ক্ষেত্রে যদি ত্রিভুজ ভাবতাম, এটাকে যদি আমি এরকম ভাবো, এটাকে যদি আমি এই কোণা থেকে এই কোণা কভার করতাম, তাহলে এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আসতো কিনা? তো ত্রিভুজের ক্ষেত্রফল আসতো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এক সেকেন্ড, হাফ ইন্টু লেন্থ ইন্টু হাইট, তাই তো? লেন্থ ইন্টু হাইট থাকতো, আর এটা ডবল হয়ে যাচ্ছে, তো ইন্টু 2 হয়ে যাচ্ছে, তার মানে এটার ক্ষেত্রফল তোমার হয়ে যাবে লেন্থ ইন্টু হাইট। সামান্তরিকের ক্ষেত্রফল এটা খুব সহজে হয়ে যাবে, লেন্থ আর হাইটে গুণ করতে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এখানে হাইটটা তুমি যদি বের করে নাও, আর এ আর বিটা যদি পেয়ে যাও, এটা আর এটা যদি পাওয়া যায়, আর হাইটটা যদি বের করা যায়, তো ট্রাপিজিয়ামটা এইভাবে বের করা যায়। সেটা অনেক অনেক রকম প্রসিডিউর থেকে এটা চেঞ্জও হতে পারে, না চেঞ্জ হবে না, এরকমই ফর্মুলা আছে। এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি বাই 2 ইন্টু এইচ, হাইট, ঠিক আছে? a প্লাস বি বাই 2 ইন্টু হাইট, ঠিক আছে? এটা এর ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের সামান্তরিক ক্ষেত্রফল বুঝে গেলে, ত্রিভুজের যেটা ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা দ্বিগুণ, তাহলে হাইট ইন্টু নিচের দৈর্ঘ্যটা ইন্টু হাইট, ঠিক আছে? এল প্লাস, আমি এল ধরেছি, অনেক সময় এ ধরে, যেটা যেটা ধরবে, আমি এল ধরেছি, তো লেন্থ ধরেছি, লেন্থ ইন্টু হাইট। আমি যদি এখান থেকে করতাম, এখান থেকে করতাম, ঠিক আছে, এখান থেকে একটা যদি হতো, তাহলে এইভাবে করতাম, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, এটার ক্ষেত্রে ডায়ামিটার যেটা আছে, ডায়াগোনাল যেটা আছে সেটা ডায়ামিটার বলছি, ডায়াগোনাল যেটা আছে কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তক্ষেত্র দেখো কর্ণ যদি বেরিয়ে যায় ক্ষেত্রফল, তাহলে তো এটার ক্ষেত্রফল তো তোমার কি হয়ে গেল a স্কয়ার, কর্ণ বেরিয়ে গেল √2 ইন্টু a, আর ক্ষেত্রফল বেরিয়ে গেল a স্কয়ার। এক্সামে কি থাকে, এক্সামে এরকম অনেক কোশ্চেন এসছে, বড় ক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্য বলে দিল 7√2, কর্ণ বড় ক্ষেত্রের কর্ণ, তাহলে তুমি বুঝে গেলে আচ্ছা বড় ক্ষেত্রের কর্ণ যদি 7√2 হয় তাহলে বড় ক্ষেত্রের বাহু হয়ে গেল 7, √2 তো কর্ণ হয় এক্সট্রা করে, তাহলে 7 যদি হয়ে গেল ক্ষেত্রফল কত হবে 7 স্কয়ার 49। এইভাবেই কোশ্চেনগুলো করতে হবে। ঠিক আছে, তো আয়তক্ষেত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল l ইন্টু ব্রেডথ। ঠিক আছে, তো আশা করি এই চতুর্ভুজের কোয়াড্রিল্যাটারালের মধ্যে, আচ্ছা কোয়াড্রিল্যাটারাল আলাদা আলাদা করে করতে গেলে, এবার যদি তুমি বলো যে না আলাদা আলাদা করে করবো তাহলে কি হবে, এখান থেকে h বের করতে হবে h1, এটার ক্ষেত্রে h বের করতে হবে h2। ঠিক আছে, তোমাকে আলাদা আলাদা করে দুটো যোগ করে দিতে হবে, তাহলে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো পরিসীমা বুঝতে পেরেছো, সবগুলোর কর্ণ বুঝতে পারলে, ক্ষেত্রফল বুঝতে পারলে, চতুর্ভুজের কনসেপ্টটা মোটামুটি একটা দিলাম। দেখো আর কি আছে, আরো কয়েকটা জিনিস আছে করে দিচ্ছি। তাহলে আশা করি এইটা ক্লিয়ার হলো। কারো ক্লিয়ার হয়নি এরকম কেউ আছো যে এখনো এই জিনিসগুলো ক্লিয়ার হয়নি, তাহলে আমি আরেকবার একটু দেখিয়ে দিতাম, কারণ এটা খুব বেসিক জিনিস, এই জায়গাগুলো খুব বেশি। তারপরেও এটা ত্রিভুজের গেল, আশা করি ত্রিভুজটা তোমরা লিখে নিয়েছো, নোট করে নিয়েছো। ঠিক আছে, ত্রিভুজের পরে সার্কেল গেল, বৃত্তর পরে চতুর্ভুজ এই 5টা টার্মের উপরই আছে তোমাদের। ঠিক আছে, আর এটার উপর ডিপেন্ড করেই বিভিন্ন রকম হতে পারে। যেরকম ধরো একটা ঘুড়ি বলা হয়, ঘুড়িটা রম্বসের মতো তুমি ভাবতে পারো। ঠিক আছে, এর কোণগুলো আলাদা আলাদা, ঠিক আছে, এর কোণগুলো আলাদা, যেমন এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি থেকে একটু যদি চেঞ্জ হয়ে গেল, এই যে বড় ক্ষেত্রে 90 ডিগ্রির জায়গায় যদি আমি এটা করে দিলাম, ধরো একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে 80 ডিগ্রি করে দিলাম, তাহলে এটা কিন্তু বড় ক্ষেত্রে থাকবে না, সেটা রম্বসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জায়গাটা একটু মাথায় রাখবে। সামান্তরিক বুঝেই গেলে, সামান্তরিক হচ্ছে ত্রিভুজের দ্বিগুণ করলে সামান্তরিক চলে আসছে, তাহলে এই জন্য এটাকে ইম্পর্টেন্ট করলাম। রম্বস হয়ে গেল, ট্রাপিজিয়াম হয়ে গেল। চলো এবার আসি, এবার তোমাদের আসা যাক একটু 3D ভিউয়ে। আচ্ছা না, তার আরো একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, সেটা করে দিই। সেটা হচ্ছে একটা সুষম বহুভুজের ব্যাপার আছে, একটা সুষম বহুভুজ এখানে আসা। ঠিক আছে, সুষম বহুভুজ। আচ্ছা চতুর্ভুজের কয়েকটা জিনিস দিয়ে করানো হলো না, এটা একটু করিয়ে দিই। আগে চতুর্ভুজটা করে দাও, সুষম বহুভুজে ঢুকছি। চতুর্ভুজে যেরকম ধরো আমি বৃত্তের ক্ষেত্রে যেরকম একটা বাগানের কথা বললাম, যে এরকম একটা আয়তাকার বাগান আছে, আয়তাকার বাগান আছে, বললো বলছে যে এটার কত সেন্টিমিটার, সে যাই সেন্টিমিটার হোক, আমি যদি ধরলাম এটা 20 মিটার বা 20 কিলোমিটার যাই হোক, এটা 10 ইউনিট যাই হোক, আমি এটা ধরলাম। আর এখানে একটা রাস্তা আছে, দুদিকে চার সাইডে রাস্তা আছে, এবং সেটা পুরু হচ্ছে কত 2 সেন্টিমিটার করে বা 2 ইউনিট করে, এগুলো পুরু হচ্ছে 2 করে প্রত্যেকটাই। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এই পোর্শন আর এই পোর্শনের ক্ষেত্রফল কত, বের করতে পারবে? চেষ্টা করতে বের করার। এটা ধরে নিলাম এত মিটার, এটা মিটার, 20 মিটার, এটাও মিটার। তাহলে বলবে যে ফাঁকা জায়গা যেগুলো আছে, রাস্তা, এটা রাস্তা, ঠিক আছে, এই রাস্তা বাদে ফাঁকা জায়গার ক্ষেত্রফল কত হবে বলো তো? করো দেখি। তুমি বের করো। আচ্ছা ওটাও বের করতে হবে না, তুমি বের করো। এটা রোড, তো এটা রোড, এটা রোড, তো রোডের পেরিমিটার বের করবে, মানে ক্ষেত্রফল, আর এটা এরিয়া বের করবে। রোডের এরিয়া, রোডের পেরিমিটার বের করো, ব্যাস এটা বের করো, ফাঁকা জায়গা নয়, রোডের পেরিমিটার, রোডের ক্ষেত্রফল বের করো। করো দেখি।
দেখো, তোমাদের কয়েকটা জিনিস আগে ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, যদি পেরিমিটার জিজ্ঞাসা করে, তো পেরিমিটার, রাস্তার পেরিমিটার, এটা তো এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করছে, তাই না? এই পয়েন্টকে 4 দিয়ে গুণ করলে তো পেরিমিটার চলে আসে। যাও, রাস্তার পরিসীমা খুব একটা চাই না, কিন্তু ক্ষেত্রফলটা বেশি করে চাই। এরকম ভাবে যোগ করে দিলে তুমি পেরিমিটার পেয়ে যাবে রাস্তা। মানে যদি বলি যে না, রাস্তার 4 সাইডে বেড়া লাগাতে হবে, পুরোটাই বেড়া লাগিয়ে দেবে। আর এদিকটা ভেতরে কোনো একটা চাষ জমি থাকলো, আর এদিকটা পুরোটাই বেড়া, কোনোভাবে ঢুকতে পারবে না কেউ। তাহলে পুরো বেড়া লাগাতে যেমন কতটা পেরিমিটার জায়গা লাগবে, তখন তুমি কি করবে, যে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা তুমি যদি বের করে নাও, এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে তো হয়ে যায় পেরিমিটার, তাই না? মানে এরকম এক ব্যাপার। এই লেন্থ, এটা কত? এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 মিটার। 10 মিটারের মধ্যে তাহলে এই 2 মিটার বাদ দিয়ে দাও, তাই না? 10 মিটার মানে এই পোর্শনটা, এই পোর্শনটা, তাহলে এই 2 মিটার বাদ দিলে কত আসছে? 8 মিটার। 8 মিটারকে 2 দিয়ে ভাগ করে দিলাম, মানে 4 মিটার। তাহলে এখানে 4 মিটার, এখানে 2 মিটার, এখানে 4 মিটার, তাহলে 10 মিটার হলো। আর এই ক্ষেত্রে কত হচ্ছে, 20 ক্ষেত্রে কত হচ্ছে, এখানে যদি 2 মিটার থাকে, এখানে 9, 9 কেন হবে, হ্যাঁ 9, 2, 9, 9, 18, 2, 20, তাহলে 4 আর 9, 9 আর 4 হচ্ছে 13, 4 13 52, তাহলে একদম, তাই না? তাহলে এইভাবে আমি 13 ইন্টু 4, 52 মিটার আমি বলে দিতে পারি, ঠিক আছে? এইভাবে পরিসীমা, পেরিমিটার যেটি বলি, যে রোডের পেরিমিটার, ঠিক আছে? শুনতে পাচ্ছ? হ্যালো, কেউ আছো? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরিয়া যদি বের করতে হয়, তাহলে এরিয়া ক্ষেত্রেও তাহলে তুমি দেখো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি দেখো, এই পোর্শনটা এরিয়ার ক্ষেত্রফল আমি বলে দিতে পারি কিন্তু ডাইরেক্টলি, কিন্তু আমি ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি। এরিয়া যেরকম লেন্থ ইন্টু স্যার রোডের যে পেরিমিটারটা ব্রেথ। 13 × 4 এর সঙ্গে 2 2 2 করে যোগ হবে না আরো? কেন যোগ হবে? স্যার ওই যে বাহুগুলোর সঙ্গে যে 2 করে আরো এদিকে হ্যাঁ, কিন্তু যদি যোগ তুমি করি। ভাবো, রাস্তা, এটা রাস্তা তো, রাস্তা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভাবো, রাস্তার হ্যাঁ, মাঝখানে বেড়া থাকে? তুমি এখান থেকে হাঁটতে শুরু করলে, এখানে যদি বেড়া হয়, যেতে পারবে আর? না। তাহলে রাস্তা, বেড়া আমি যদি বলেছি, আমি যদি, আচ্ছা যে, ও আচ্ছা আচ্ছা, এই সাইড গুলো বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই সাইড গুলো বলছো, হ্যাঁ এই সাইড গুলো তুমি আরো যোগ করতে পারো, তাহলে এখানে আরো প্লাস 8 হয়ে যাচ্ছে, 60। ঠিক আছে, করতে পারো। ফর্মুলা দিয়েছে এখানে 2 ইন্টু এল প্লাস বি মাইনাস 2w। দেখো তো এরকম আসছে কি, 2 ইন্টু এল লেন্থ 20 প্লাস ব্রেথ হচ্ছে 10 মাইনাস 2 দুগুণি 4, কত আসছে? 30 থেকে 4 বাদ দিলে 30 থেকে 4 বাদ দিলে 26, 2 ইন্টু 26 কত আসছে? 2 দুগুণি 4, 4 12, 52 আসছে। এটা ফর্মুলা দিয়েছে, তার মানে এই 4টা যোগ হবে না, ঠিক আছে? ফর্মুলা দিয়েছে এটা, ঠিক আছে? এদিকটা বেড়া দেওয়ার দরকার নেই তাহলে, সেই সেন্সে। এটা যদি পেরিমিটার হয়, তাহলে পেরিমিটারে এই সেন্সে বেড়াটা দেওয়ার দরকার নেই এদিকে। দেখো, এটা আমি একদম কোয়ান্টাম ক্যাটের বই থেকে আমি বলছি, তার জন্যই আমি তোমাকে বললাম যে এটা দরকার নেই, ঠিক আছে? তাহলে এইভাবে জিনিসটাকে ভাবতে হবে। তাহলে 52 সেন্টিমিটার হবে, মানে ওই দিকটার কোণাগুলো বেড়া দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা বেড়া দেওয়ার দরকার নেই, মানে এই জায়গাটা পুরোটাই নিরেট ধরলাম। এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে, এই জায়গায় আর কেউ আসতে পারবে না, এই জায়গাটা দরকার নেই আসার, শুধু এই ভেতরের জায়গাটা যেন না হয়, এগুলোর বেড়া দিতে বলছে, ঠিক আছে? সাইড গুলোর, মানে এরকম না যে জমির 4 সাইডে জমি, এরকম বলেও নি কিছু, ওরকম কোশ্চেনও করতে পারে ওরকম টিপিক্যাল। তো তুমি পরিসীমা বলতে গেলে এইভাবে ভাবতে পারো, ঠিক আছে? আমি এটা প্র্যাকটিক্যালে দেখালাম, আর এটা ফর্মুলাতে করেছি। এরিয়ার ফর্মুলাতে করেছি যেটা এল ইন্টু বি মাইনাস ডাব্লু। ডাব্লু বলতে গেলে যে এক্সট্রা করে যে 2 মিটার বা যে রেঞ্জটা বলেছে, ডাব্লু ইন দ্য সেন্স এখানে লেন্থ ইকুয়াল টু 20 মিটার, ব্রেথ ইকুয়াল টু 10 মিটার, আর ডাব্লু ইকুয়াল টু 2 মিটার, ঠিক আছে? আর ইন্টু ডাব্লু, ঠিক আছে? তো আলাদা আলাদা ক্ষেত্রফল আমি বের করছি, আলাদা আলাদা ক্ষেত্রফল ধরো বের করি, তাহলে কি হয় দেখো। এরিয়া এখানে কি আসছে, এই যে উপরে এই যে ছোট্ট ওই যে লাইনটা আছে, হ্যাঁ, এখানে লেন্থ কত, এটার লেন্থ, এটার ব্রেথ হয়ে গেল 2 ইন্টু এটার লেন্থ কত হচ্ছে, এটার লেন্থ হচ্ছে 10, তাই না? 2 ইন্টু 10, আচ্ছা, প্লাস
এখানে প্লাস হবে, এটা প্লাস হচ্ছে, এই ক্ষেত্রে কত আসছে, এটার ক্ষেত্রে লেন্থ 20 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 20 মাইনাস, এবার কি হলো, যখন তুমি দুটো ওভারল্যাপ করলে এইটা ডবল কাউন্ট হয়ে গেল, তো মাইনাস ডাব্লিউ ইন্টু মানে 2 ইন্টু 2। তাহলে এটার ক্ষেত্রেও তোমার একই ফর্মুলায় আসছে, কারণ এই ডাব্লিউটা কমন, মানে এই 2টা যদি সবগুলো ক্ষেত্রে কমন নিয়ে নাও, 2টা যদি সবগুলো ক্ষেত্রে কমন নিয়ে নাও, তাহলে কত আসছে 10 প্লাস 20 মাইনাস 2, ওই একই সেন্স, লেন্থ ব্রেথ মাইনাস ডাব্লিউ ইন্টু ডাব্লিউ। তাহলে তোমার অ্যান্সার তোমার কত বেরোচ্ছে, 10 20 20 থেকে 2 বাদ দিলাম 28, মানে 28 ইন্টু 2, তাই তো 54 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, যেটাই হয়। তাহলে এটা এটা এই সেন্সের, আচ্ছা স্যার 56 হবে। ভুল করলাম কোথাও, 4 6, হ্যাঁ 56 হবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস, আরো একটা টাইপ থাকে, তোমাদের এরকম টাইপ থাকে, ঠিক আছে। এটা একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যাই হোক না কেন, এর চার সাইডে যদি বেড়াটা হয়, বেড়াটা যদি এরকম না হয়ে যদি এরকম হয় বেড়াটা, বা ওই ওই জায়গাটা পুরোটাই, ধরো এটা পুকুর, চার সাইডে আয়তাকার পুকুর, পন্ড, আর মাঝখানে চার সাইডে কভার করা আছে এরকম একটা রাস্তা, আর মাঝখানে পুরোটা পুকুর আছে, এরকম যদি করে থাকে, তাহলে এবার যদি এখানেও যদি এক্সাম্পল যদি ধরি যে এটাকে লেন্থ, এটা ব্রেথ, আর এটা ডাব্লিউ আছে, তো ডাব্লিউ দিয়ে কাউন্ট করে দিলাম, ডাব্লিউ ইউনিট যাই হোক না কেন, ঠিক আছে। এটা কি হতে পারে, এটার এটা অ্যান্সার কি হতে পারে, এটা পেরিমিটার, আর পেরিমিটার বলো, আর এই বলো কি হয়, এটা পেরিমিটার কত হবে, পেরিমিটার তো সোজা এল প্লাস বি, আর ভেতরে পেরিমিটার যদি এটা বলা হয়, ঠিক আছে, এখান থেকে কি হয়ে যাবে, লেন্থ কত কমবে বলো তো, এটার লেন্থ কত হবে, এটা যদি আমি বলি, এটার লেন্থ এটা কত হবে, এল পুরোটা, না এই পুরোটা হচ্ছে বি, তাই তো, এই পুরোটা হচ্ছে বি, এই যে এই পুরোটা বি, বি বি থেকে কত কমলো, এদিকে ডাব্লিউ কমলো, এদিকে ডাব্লিউ কমলো, ডাব্লিউ মানে সবগুলোতে ডাব্লিউ আছে, তাহলে মাইনাস 2w। আচ্ছা, আর এটার লেন্থ কত হবে, এইভাবে তুমি এটা বিচার করতে পারো, এটার লেন্থ কত হবে, মানে বি ছোট হাতে করি, এটা ছোট হাতে এল, এল এর ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, এল এর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে পুরোটা এল, পুরোটা এল, তাই না, পুরোটা এল 2w, কারণ এই জায়গাটা বাদ, এই জায়গাটা বাদ, মানে সাইডগুলো। তাহলে তুমি এবার তুমি একটা ছোট লেন্থ ছোট ব্রেথ পেয়ে গেলে, এবার তুমি তোমার মানে একটা তুমি নিজেই ভাবো যে কতটুকু আমি নেব, কতটুকু আমি নেব না, ঠিক আছে। এখান থেকে খুব সহজ হয়ে যাবে যে ছোট লেন্থ আর ব্রেথটা যদি আমি এখানে যদি বলে যে না রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল যদি আমি এখানে ধরো 20 দিল, আর এখানে ধরো 10 দিল, তাহলে তুমি কি করবে, তাহলে এখানে আর এখানে যদি 2 দিল, ঠিক আছে, তাহলে এরিয়া রোডের, এই রোড রাস্তাটা এরিয়াটার কথা হবে, এরিয়াটার কথা হবে, বড় ক্ষেত্রফল, 20 ইন্টু 10, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মাইনাস ছোট আয়তক্ষেত্র, ছোট আয়তক্ষেত্র বলতে গেলে 20 থেকে 2 আর 2 কমে গেল, 4 কমে গেল, তার মানে এখানে 16, ঠিক আছে, 16 ইন্টু 10 থেকে আবার 4 কমে গেল, তাহলে এখানে হয়ে গেল 6, 16 ইন্টু 6 বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে রোড। আচ্ছা, পেরিমিটার করলে কি হবে, বাইরে এল এল 2 ইন্টু এল প্লাস বি এটা হলো, আর এটার পেরিমিটার এখানে যোগ করে তুমি বলতে পারো যে চার সাইডের পেরিমিটারটা এরকম। এবার তুমি বলবে যে তাহলে তো লাস্ট বাইরের দিকে তো পেরিমিটার দেওয়া দরকার নেই, তাহলে শুধুমাত্র তাহলে ভেতরে কাউন্ট করে অপশন তুমি পেয়েই যাবে, ঠিক আছে। এক্ষেত্রে পেরিমিটার ইনার আউটার দুটো রকমই পেরিমিটার আছে, এটা ইনার সাইড, এটা আউটার সাইড, ঠিক আছে। এখানে যেটা উল্লেখ করা নেই, এখানে শুধুমাত্র ইনার পোর্শনই হয়তো বলেছে, এই দিকটা বাদ, আর এখানে ইনার আউটার দুটো অপশন থাকে, ইনার আর আউটার, তো দুটো পেরিমিটার আশা করি তোমরা কভার করতেই পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের জাস্ট আমি কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করি, এখন তুমি কোশ্চেনে যাইনি, আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে কোশ্চেন কিছুই থাকবে না, ঠিক আছে। এই কনসেপ্টগুলোতেই ধরো আজকে পুরো দিনটা, আজকে ক্লাসটা এখনো আছে, এখনো সময় আছে, আমি করি কোশ্চেনগুলো যাবো, তার আগে কিছু তোমাদের 2Dটা শেষ হয়ে গেল, ঠিক আছে, 2Dর কনসেপ্টটা তোমাদের একটু শেষ করলাম, হ্যাঁ 2Dটা শেষ হয়ে গেল, 2Dর এইরকমই জিনিস থাকে, কিছুই থাকে না। একবার আমি একটু চেক করে দিচ্ছি 2Dতে আমরা কি করে ফেললাম, এবার আমি 3Dতে ঢুকবো একটু করে, খুব খুব কঠিন নয় জিনিসগুলো, খুব সহজই আছে, একটু স্টেপ বাই স্টেপ দেখতে হবে।
দেখো আমরা প্রথমে করে ফেললাম যে ট্রায়াঙ্গেলকে কভাগে ভাগ করলাম, বাহু হিসেবে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, তিনটে ভাগে আমরা ভাগ করে ফেললাম, ঠিক আছে। তো এবার তারপরে দুটো কোণ আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে দুটো কোণ হয়ে গেল, যে কোণ অ্যাড করে আমার দুটো হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ যেটা, আর সমকোণী ত্রিভুজ এটাকেই আমরা বোঝাই। হ্যাঁ, এইখানে একটা জিনিস আমি মিস করে ফেলেছি। কি হয়, কিছু জিনিস থাকে, হ্যাঁ, কি জিনিসটা মুখস্থ করে রাখলে খুব পেলে আমি তোমাদের জন্য বুঝে রেখেছি। এক হচ্ছে এটা, এইখানে যদি আমি ভূমি ভাবি, এটা উচ্চতা যদি ভাবি, তাহলে এটা কি হয়ে যাবে, অতিভুজ, তাই তো, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ঠিক আছে। পিথাগোরাসের সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করবো, এবং এখানে কিছু কিছু সংখ্যা আছে, কিছু কিছু ভ্যালু আছে, সেটা জেনে রাখাটা খুব দরকার, খুবই দরকার। যেরকম এটা না হলে কি ওই ওই ফর্মুলাতে তোমাকে করতে হবে, এই অতিভুজ বের করার ফর্মুলাটা তুমি যদি করতে হয় যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাই তো। তাহলে এবার কয়েকটা ডেটা তোমরা মাথায় রেখে দাও, ডেটাটা খুব ইম্পর্টেন্ট। কিরকম, এমনি ক্যালকুলেশন করলে হয়, যদি ভূমি 3 হয় আর উচ্চতা যদি 4 হয়, এটা এটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হতেই পারে, হ্যাঁ, ভাইস ভার্সা হতেই পারে, ভূমি উচ্চতা কম বেশি, তাহলে অতিভুজ সবসময় 5 হবে, এটা মাথায় রাখবে। কারণ 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার করে এগুলো 5 এর স্কোয়ার, ঠিক আছে। সেভাবেই তুমি, এবং এটার সঙ্গে সঙ্গে আরো কিছু ডেটা আছে, সেই ডেটাগুলো মাথায় রেখে দাও, তাহলে কি হলো, তোমাকে এক্সামে করতে হবে না। এখানে ধরো 6 হলো, এখানে ধরো 8 হলো, তাহলে এটা 10 হবে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখে দাও, এটা কিছুটা ডেটা আমি কালেক্ট করে রেখেছি, তাহলে একটু সুবিধা হবে তোমাদের, যতটা করা যায় আর কি, ঠিক আছে। এখানে ধরো 5, এটা 12 খুব আসে, হ্যাঁ, এটা 13, এটা 8, এটা 15, তাহলে এটা হয়ে যাবে 17, আর এটা 7, এটা 24, এটা হয়ে যাবে 25। এইটা চেঞ্জ হতেই পারে, হ্যাঁ, 3-4 চেঞ্জ হয়ে গেল নিজেদের মধ্যে, ঠিক আছে। এটা কমা দিয়ে রাখলাম কারণ এটাতে যোগ করে আসছে না, এটা অনেক সময় জিআই এর মধ্যেও আসতে পারে, এই রকম ব্যাপারগুলো, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো একটু মাথায় রেখে দিও, কারণ তুমি এটাকে যদি এভাবে ভাবেই, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার হবে, 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার ইকুয়াল টু 10 এর স্কোয়ার হবে, 5 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার ইকুয়াল টু 13 এর স্কোয়ার হবে, 8 এর স্কোয়ার প্লাস 15 এর স্কোয়ার ইকুয়াল টু 17 এর স্কোয়ার হবে, আর 7 এর স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ার ইকুয়াল টু 25 এর স্কোয়ার হবে, ঠিক আছে। মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো ভূমি উচ্চতা তার ভ্যালুয়েশন চেঞ্জ হতেই পারে, কিন্তু অতিভুজের ভ্যালুয়েশনটা সেরকম থাকবে। তাহলে এটা একটু অ্যাড করে নিও, তোমাদের এটা কাজে লেগে যাবে এক্সামে, ডাইরেক্টলি তুমি করে দিতে পারো ক্যালকুলেশন ছাড়া, কারণ এটা ক্যালকুলেশন করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, যদি এটা জানা থাকে তাড়াতাড়ি অ্যান্সারটা করতে পারবে। আচ্ছা, এটা গেল সার্কেল, তোমাদের এটা গেল চতুর্ভুজ কোয়াড্রিল্যাটারাল, ব্যাপারটা থাকলো। আচ্ছা, 3D তে যদি যাই, 3D তে আসি, 3D তে কি কি আসছে, 3D তে আমাদের সেকেন্ড, 3D তে যেটা দিয়েছে, গোলক দিয়েছে প্রথমে। আচ্ছা, প্রথমে কিউবয়েড, আয়তঘন, ঘন, আমি যখন ফার্স্টে তোমাদের বললাম স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কিউব, হ্যাঁ পেয়েছি। এবার যেটা এইভাবে করলে আমাদের খুব সুবিধা হবে, তার জন্য আমি তোমাদেরকে অ্যাড করে দিয়ে পড়াচ্ছি। আচ্ছা, তো এখানে 3 ডাইমেনশন, ডি ফর ডাইমেনশন, ঠিক আছে, এক্স ওয়াই জেড, 3D কনসেপ্ট, 3 ডাইমেনশন। তাহলে এইখানে আগেরটায় কি কি ছিল, আগেরটায় আমরা 2D তে কি কি পেয়েছি, 2D তে দুটো টার্ম পেয়েছি, কয়েকটা টার্ম পেয়েছি সেটা আমি লিখে রাখছি। 1 নাম্বার টার্ম পেয়েছি, সেটা হচ্ছে পেরিমিটার। 2 নাম্বার টার্ম পেয়েছি এরিয়া, তাই তো। আর আর বাকি
এই দুটোর মধ্যে আলাদা। এইখানে কি থাকে, 3 মধ্যে একটা টার্ম থাকবে, সেটা এখানে পেরিমিটার বলে কিছু থাকে না। এটা পেরিমিটার কিছু থাকবে না, এখানে থাকবে হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া মানে ব্যাপারটা হচ্ছে, ধরে নাও তুমি এখন পর্যন্ত একটা ঘনক বা একটা কিউব কিউব যদি ভাবি, কিউব মানে ধরে নাও আরো একটা জিনিস বলা যেতে পারে এটা, আমরা লুডো খেলেছি, লুডো যে ছয়টা থাকে, লুডো ছক্কা যেটা থাকে, এই যে কিউব ঘনক থাকে না, তো এই যে এই পোর্শনটা, এটার কিন্তু এবার 3D পোর্শন হয়ে গেল, এটা কিউবে চলে আসলো, 3D তে চলে আসলো। তো কিউবিতে এখানে যদি শুধুমাত্র বর্গক্ষেত্র ছিল, তাহলে এটার পেরিমিটার বের করতে পারছিলাম 4 সাইডে কোণাগুলো যোগ করে। এর ক্ষেত্রে 3D তে পেরিমিটার কেউ বলবে না, তোমাকে সবসময় হবে সারফেস এরিয়া 4 সাইডে। যদি বলি রুট ছক্কা সব দিক দিয়ে রং করতে আমার কত খরচা পড়বে, রং করব কত জায়গা অনুযায়ী, তখন ওই জায়গাগুলো হলো সারফেস এরিয়া। ঠিক আছে, 2 নাম্বার, এখানে এরিয়া কথাটা আর নেই, এখানে চলে আসবে ভলিউম। ঠিক আছে, ভলিউম আর সারফেস এরিয়া থাকবে। হ্যাঁ, সারফেস এরিয়া, সাইডে সারফেস এরিয়া আর ভলিউম। তাহলে পেরিমিটার, এখানে যেটা পেরিমিটার সেটা তুমি ভাবে নিতে পারো এখানে সারফেস এরিয়া, আর এখানে এরিয়া যেটা আছে সেটা নিতে পারো ভলিউম। ঠিক আছে, ইউনিটগুলো কি কি হবে, ইউনিটগুলো একবার তোমাদের কাছে বলে দিই। এখানে যদি মিটার হয়, এটা যদি ধরো ইউনিট, এটা যদি শুধু লিখি ইউনিট, তাহলে এক্ষেত্রে ইউনিট স্কোয়ার হয়ে গেছিল, ইউনিট তার স্কোয়ার, এটা ইউনিট স্কোয়ার হবে, এটা স্কোয়ার, আর তাহলে এটা ইউনিট কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম। বাকি কি কি আছে, কিউবয়েড আছে, কিউবয়েড মানে হচ্ছে আয়তঘন, মানে আয়তক্ষেত্রটাকেই যদি ঘনের আকার নিয়ে নেয়, আয়তঘন, যেটাকে ইংলিশে বলছে কিউবয়েড। ঠিক আছে, তো আয়তঘনটা কি, আয়তঘনটা হচ্ছে এরকম জিনিস যে, ধরো নাও আয়তক্ষেত্র কি হয়, দৈর্ঘ্য প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আয়তক্ষেত্র, তাই তো। এই আয়তক্ষেত্রটাকে যখন উচ্চতা দিয়ে কানেক্ট করে দেবো, ধরো নাও এটা একটা উচ্চতা 3D পোর্শন, ঠিক আছে, এটাকে যখন উচ্চতা দিয়ে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এটাকে যখন উচ্চতা দিয়ে একটা ওইখানেও আয়তক্ষেত্র, এই যে উচ্চতা দিয়ে আমি কানেক্ট করে দিলাম, তখনই এটা হয়ে গেল কিউবয়েড। কিউবয়েডে কি হয়ে গেল, দৈর্ঘ্য যদি ভাবি, এটাও লেন্থ, এটাও লেন্থ, এটাও লেন্থ, এটাও লেন্থ, সবগুলো লেন্থ। ব্রেথ, ব্রেথ যদি ভাবি, ব্রেথ যেটা ছিল, ধরো ব্রেথটা যদি ভাবি এরকম ভাবে, এটাও বি, এটাও বি ছিল, এটাও বি, এবং এটাও বি, সামনাসামনি বি। ঠিক আছে, আর হাইটটা যেটা আসলো, হাইটটা যেটা এখানে নতুন করে কানেক্ট হলো হাইট, হ্যাঁ, সেটা হচ্ছে ধরো এই পোর্শনটা হাইট, এই পোর্শনটা হাইট, হ্যাঁ, এই পোর্শনটা হাইট, আর এই পোর্শনটা হাইট। ঠিক আছে, তাহলে এবার তুমি একটু যদি বুঝতে পারো, মোটামুটি একটা বুঝতে না যে এই হাইটটা এরকম ভাবে আমি বিচার করতে চাইছি। ঠিক আছে, মানে ধরে নাও তুমি একটা ডিকশনারি নিচ্ছ বা একটা মোটা বই নিয়েছো, ঠিক আছে, সেটাকে তুমি আয়তঘন বলতে পারো, কারণ লেন্থ আছে আলাদা, ব্রেথ আছে আলাদা। এবার তুমি যদি বলো, বা আমরা যে ঘরে আছি সেটা স্কোয়ার ঘর খুব কমই হয়, আয়তঘনটাই হয় বেশি। কোশ্চেনে এইখানেই কোশ্চেনে বেশি হয় 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কি হবে, দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে উপরে উপরে লম্বালম্বি ভাবে যদি আমি ভাবি, এই দেওয়ালটা, এই দেওয়ালটা, এই দেওয়ালটা, ঠিক আছে, এখানে ড্র করাটা খুব মুশকিল, তাও চেষ্টা করছি। ধরো নাও এই যে এই পোর্শনটা, হ্যাঁ, সবগুলো কভার হয়ে যাবে যদি ড্র করতে চাই এই পোর্শনটা, মানে এটা ভাববে না, এটা ভাববে না, ঠিক আছে। এবার বাকিটা যদি দেখো, আর উপরের পোর্শনটা তো এর মধ্যে চলে এসছে, হ্যাঁ, বাকিটা যদি দেখো, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল তুমি বুঝতে পারবে। উপরটা বাদ, নিচেরটা হচ্ছে মেঝে, উপরটা ছাদ, এটা যদি বাদ দিয়ে দিই 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 4 দেওয়ালে রং করতে আমার কত খরচ পড়বে, বা 4 দেওয়ালের ক্ষেত্রফল জানতে খুব চাই। 4 দেওয়ালের ক্ষেত্রফলটা খুব সহজ, নিচে যে পরিসীমাটা আছে, এই যে নিচেরটা কি, দেখো এখানে 3Dর মধ্যে কিন্তু 2Dটাও থাকে, এরকম ভেবো না 3D মানে আর আমি 2Dটা ভাববো না। 3Dর মধ্যে 2D আছে না, লেন্থ আর ব্রেথ, একটা আয়তক্ষেত্র আছে, তাহলে সব জায়গায় আয়তক্ষেত্র আছে। এখানে যেরকম এই যে সাইডের আয়তক্ষেত্র বলতে গেলে তখন কি ব্রেথ আর হাইটটাকে নিয়ে আমি আয়তক্ষেত্র লেন্থ, এরকম তো না যে লেন্থ মানে সবগুলো লেন্থ। আয়তক্ষেত্রের মধ্যে একটা বড় ভ্যালু থাকে, একটা ছোট ভ্যালু থাকে।
ঠিক আছে? তো এই দুটোর গুণ করলে ক্ষেত্রফল হয়। এখানে লেন্থ বড় ভেবেছি, হাইটটা ছোট আছে, যদি আমি এরকম ভাবি তাহলে লেন্থ ইন্টু হাইট, এটা তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এদিকটায় ব্রেথ ইন্টু হাইট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। নিচেরটায় লেন্থ ইন্টু ব্রেথ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো বিভিন্ন ভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসতে পারে। তো চার দেওয়ালের ক্ষেত্রফল যখনই হয়ে যায়, বেসিক্যালি কি করতে হয়, কি নিচের পরিসীমা যেটা আছে সেটাকে উচ্চতা দিয়ে গুণ করলেই তোমার চার দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যাবে। তুমি নর্মালি তুমি ভাবো, নিচের মেঝের দিকে তুমি যদি তাকাও, তুমি যদি বুঝতে পারবে যে চারটি কোণা যদি আমি কানেক্ট করে দিই, সবগুলো যদি যোগ করে দিই, তাহলে যোগ করলাম মানে হচ্ছে কোণা যোগ করলাম, নিচের গুলো মেঝের সঙ্গে যুক্ত দেওয়ালগুলো সেগুলো যোগ করলাম, তাহলে কি হলো, পরিসীমাই তো পেলাম না, পেরিমিটারই তো পেলাম, পরিসীমা পেলাম। তো ওগুলো যদি যোগ করে দিই, তার সঙ্গে যদি আমি হাইট দিয়ে গুণ করে দিই, তাহলে আমি চার দেওয়ালে যতগুলো ক্ষেত্রফল আছে পুরোটা পেয়ে যাবো, তাই তো? তাহলে এই পার্টগুলো থাকে। তো আমি এখানে বলি এখানে কি কি পাচ্ছি। আচ্ছা, এটা গেল আয়তঘন। আয়তঘনের জিনিসগুলো আমি বলছি। আয়তঘনর আমি 1 নাম্বার পোরশন যেটা বলতে চাইছি, এটার ক্ষেত্রে আচ্ছা, এটা লেন্থ, বি মানে ব্রেথ আমি ভাবলাম, আর হাইট মানে উচ্চতা, ঠিক আছে? তাহলে এখানে যেটা হচ্ছে ধরো ভলিউম, মানে যদি আমি বলি এই কিউবয়েড, এই আয়তঘনটার ভলিউম মানে আমি তোমাকে আরো একটা ভাবে বোঝাই। ধরে নাও আয়তঘনকার কোনো একটা কৌটো আছে, হ্যাঁ? এবার কৌটোর মধ্যে তোমাদেরকে কি রাখতে চাইছো, তুমি কোনো ধরো চিনি রাখতে চাইছো। তো চিনি কতটা পরিমাণ রাখা যাবে, মানে ওই যে পুরোটা নিরেট হয়ে গেল যে আয়তঘনটা, সেটাই হয়ে গেল ভলিউম, ঠিক আছে? তো ওই ভলিউমটা ভেতরে কতটা আছে বা কতটা কি পরিমাণ করা যেতে পারে, সেটা ভলিউমের ক্ষেত্রফলটা হয়ে যায় লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, সবগুলো গুণ করে দিলাম, ভলিউম হয়ে গেল। তো ভলিউমের ইউনিট কিউব, ঠিক আছে? এটা গেল ভলিউম। আচ্ছা, 2 নাম্বার ভলিউমে গেল। এরপরে চলে যায় যদি বলি চার দেওয়ালের ক্ষেত্রফল বা আচ্ছা টোটাল সারফেস এরিয়া বলি, আর একটা হচ্ছে চার দেওয়াল ক্ষেত্রফল মানে আমি যেটা বললাম ধরো সারফেস এরিয়া, বা এটাও সারফেস এরিয়া, দুটোই সারফেস এরিয়া। তো আমি সারফেস এরিয়াটাকে চারটে সারফেস এরিয়া আছে, তো চারটে সারফেস এরিয়াতে আমি এটাকে চার দেওয়ালের ক্ষেত্রফল ভাবছি, চার দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে? তো চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাবে যদি আমি এটা ভাবি, তাহলে কি হয়ে যাচ্ছে, তার চার দেওয়ালের ক্ষেত্রফল মানে তার লেন্থ ব্রেথ, মানে পরিসীমা কত হয়, পরিসীমা আমি এটা লিখে দিচ্ছি পেরিমিটার ইন্টু হাইট, ঠিক আছে? মানে 2 ইন্টু এল প্লাস বি, লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, এটা হয়ে গেল তোমার চার দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, এবার যদি টোটাল সারফেস এরিয়া বলি না, সবগুলো, সব পুরো চার সাইড সবকিছু নিচে উপরে যোগ করে দিতে হবে, তার মানে সবগুলো পুরোটাই কানেক্টেড। একে ফর্মুলাতে আছে, নাহলে তুমি হিসাব করে করতে পারো। তো টোটাল সারফেস এরিয়া, আমি কিন্তু টোটাল সারফেস এরিয়া, তো টোটাল সারফেস এরিয়া তুমি তাহলে সবগুলো ক্ষেত্রফল যোগ করে দিতে পারো, তাই না? তুমি যদি বলো যে না, এটার যে ক্ষেত্রফল আছে, নিচের ক্ষেত্রফল আর উপরের ক্ষেত্রফল সমান, পাশের ক্ষেত্রফলগুলো সমান, মানে তুমি দেখো যে ছাদের ক্ষেত্রফল মানে নিচ থেকে তুমি ঘরের মধ্যে যে ঘরে আছো, মেঝের ক্ষেত্রফল আর উপরের ছাদের ক্ষেত্রফল সেম, বাম দিকের দেওয়ালটার ক্ষেত্রফল আর ডান দিকের দেওয়ালের ক্ষেত্রফল সেম, সামনের দেওয়ালটার ক্ষেত্রফল পিছনের দেওয়ালটার ক্ষেত্রফল সেম, তাহলে তিনটের ক্ষেত্রফল তো সমান সমান, তাই না? তাহলে তুমি বলতে পারো যে টোটাল সারফেস এরিয়া তাহলে কি 2 ইন্টু length into breadth, length into breadth plus breadth into height, breadth into height plus length into height. তুমি নর্মালি ভাবো, দৈর্ঘ্য প্রস্থ একটা গুণ করলাম, নিচে দৈর্ঘ্য প্রস্থ আছে, ছাদেও দৈর্ঘ্য প্রস্থর হিসাবে আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে গেল। ডান দিকেরটাই কি করলাম, প্রস্থ সঙ্গে দৈর্ঘ্যটাকে উচ্চতাটাকে গুণ করে দিলাম, বাম দিক আর ডান দিক দুটো হিসাবে, ওই জন্য 2 ইন্টু, আবার সামনে পিছনে যদি দেখি দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ করে দিলাম। তো এইভাবেই টোটাল সারফেস এরিয়াটা হয়, ঠিক আছে? ইউনিটের দিক থেকে যেতে গেলে এক্ষেত্রে ইউনিট কি আসবে, এক্ষেত্রে
ইউনিট স্কোয়ারে আসবে, এক্ষেত্রে ইউনিট স্কোয়ারে আসবে, আর এক্ষেত্রে ইউনিটটা কিউবে আসছে। ঠিক আছে, কেন কিউব আর স্কোয়ার সেটাও তুমি বুঝে নাও। যে ইউনিটগুলো আছে এখানে কটা ইউনিটের গুণফল আছে, এই একটা দুটো তিনটে, এখানে সবগুলো দুটো দুটো আছে। দেখো এইচ এর সঙ্গে বি হতে পারে, এইচ এর সঙ্গে এন হতে পারে, এখানে দুটো দুটো আছে, তার মাঝখানে যোগ আছে, তাহলে এখানে তিনটে একসঙ্গে গুণ আছে, ওই জন্য ইউনিট 3 আছে। এইটা একটু মাথায় রাখো। ঠিক এর সঙ্গে আরেকটা সিমিলার আছে, সেটা হচ্ছে কিউব, যেটাকে বলে ঘনক। ঘনক কিউব, ঠিক আছে। তো কিউবটা কি? কিউবটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র থেকে শুরু হয় এটা। এটা ধরো বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহু সমান, এবং এটা থেকে আমার 3D হচ্ছে, এটা থেকে 3 ডাইমেনশন তৈরি হচ্ছে, যেটা ধরো এখানেও এই বাহুগুলো সমান আর কি, এই বাহুগুলো যদি ভাবি যে একদম সমান, হ্যাঁ, যা হোক একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বুঝে নিতে হবে। এটা ধরে নিলাম এটা সমান, ঠিক আছে, একদম সবগুলো এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলো একই বাহু, ওই জন্য সবগুলো এ। এখানে যতগুলো ভলিউম আছে না, হ্যাঁ, এই যে এর ক্ষেত্রে তাহলে কি হবে, ঘনকের ক্ষেত্রে কি হবে, এখানে লেন্থ ব্রেথ হাইট আলাদা আলাদা করে করা আছে, এখানে সবগুলোই এ দিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে, আর কিছুই না। এখানে তুমি যদি তোর 1 নম্বরে যদি ভলিউমে যাও, ভলিউম ভলিউম, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, সবগুলোই সবগুলোই লেন্থ এ, ব্রেথ এ, হাইট এ, সবগুলো সবগুলোরই সমান দৈর্ঘ্য, ঠিক আছে। তার জন্য এখানে কি হয়ে যাবে, কিউবয়েড, এখানেও এ ইন্টু এখানেও এ। তাহলে এক্ষেত্রে তাহলে তোমার ভলিউম তাহলে কি হয়ে গেল, এ কিউব, ঠিক আছে। তাহলে এটা ইউনিট ইউনিট কিউব। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া, চার সাইডে সারফেস এরিয়া দেখো সব স্কোয়ারে ভর্তি, আর তো কিছুই না। আর যদি আমি সারফেস এরিয়া ভাবি বা টোটাল সারফেস এরিয়া, তো খুব সহজে গেল, যদি আমি সারফেস এরিয়া ভাবি, সারফেস এরিয়া আর 3 নাম্বার টোটাল সারফেস এরিয়া। দেখো এটা সারফেস মানে আমি চার সাইডের কথা বলছি, ঠিক আছে, মানে উপর নিচ বাদ, হ্যাঁ, টোটাল সারফেস এরিয়া মানে এখানে যেটা সারফেস এরিয়ার সঙ্গে যেটা লিখেছে কার্ভ বা ল্যাটেরাল, কার্ভ অথবা ল্যাটেরাল, তাহলে এখানে একটু এটাও কার্ভ বা ল্যাটেরাল বা ল্যাটেরাল, ঠিক আছে। তো এটার সারফেস এরিয়া চার দেওয়াল, মানে চার দেওয়ালের ব্যাপারটাই আমি বলতে চাইছি, টোটাল সারফেস এরিয়া। দেখো কত সহজেই হয়ে যাবে। এবার তুমি বলো তো যে এটার এক একটা জিনিস তো বড় ক্ষেত্র আছে, তাহলে একটা বড় ক্ষেত্রফল কত হয়, এই স্কয়ার। তো এখানে টোটাল কটা তল আছে, তুমি যদি লুডো খেলার ছক্কাটা দেখো তাহলে তুমি নিজেই বুঝতে পেরে যাবে কটা তল আছে, 6টা তল আছে। তাহলে টোটাল সারফেস এরিয়া 6 এ স্কয়ার হবে। আর চার দেওয়ালের ক্ষেত্রে বলতে চারটে দেওয়াল, তাহলে প্রত্যেকটা দেওয়াল তো এ স্কয়ার করে হলে চারটে দেওয়াল, চারটে এ স্কয়ার হবে, ব্যাস। ইউনিট স্কয়ার, এখানেও ইউনিট স্কয়ার, ঠিক আছে। তো কিউবয়েড আর কিউব এটাই রাখো, আজকে এতটুকুই থাক। আজকে আর আমি 3D বাকি পোর্শনও আছে অনেক, আছে অনেক, মানে পরের দিন তো আমি বাকি পোর্শন গিয়ে আমি কোশ্চেনে ঢুকে যাবো, ঠিক আছে। তো আর কি আছে, স্পেয়ার আছে, হেমিস্পেয়ার আছে, তো ওই প্রত্যেকটা জিনিস যেরকম চোঙ আছে, শঙ্কু আছে, প্রিজম আছে, পিরামিড আছে, ঠিক আছে, গোলক আছে, এই 5টা জিনিস আছে, 5টা জিনিস করে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ধরো একটু পড়িয়ে দিই, না পারলে নয়, ও আচ্ছা, এখানে তো ফাঁকা জায়গা লাগতো। আচ্ছা, এখানে আরো দরকার আছে, তো করাবোই, সবগুলোই করাবো। তো এখানে একটা জিনিস যেটা না করালে নয়, যেটা 3Dর মধ্যে ঢুকে গেলাম, বাট এটা আগে করে দিতে হতো, সেটা হচ্ছে সুষম বহুভুজের রিলেটেড কিছু জিনিস, অন্তঃকোণ বহিঃকোণ রিলেটেড কিছু জিনিস, এটা একটু করে দিচ্ছি তোমাদের, কারণ ওটা পরীক্ষায় আসে।
এখানে যেটা দেওয়া আছে সুষম বহুভুজ, সুষম বহুভুজ রিলেটেড, সুষম মানে সমদ্বিবাহু ত্রিভুজও হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজ, সুষম বহুভুজ মানে বহুভুজ বলতে একের বেশি, তো দুটোতে তো আর কমপ্লিট হয় না, তিনটে মিনিমাম সুষম হতে পারে, বা বর্গক্ষেত্র হতে পারে, বা পঞ্চভুজ হতে পারে, ঠিক আছে, ষড়ভুজ হতে পারে, মানে যার বাহুগুলো সমান হয়, প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু, এটা বর্গক্ষেত্র, এটা পঞ্চভুজ বলতে পারি, পঞ্চভুজ, ঠিক আছে। তো ষড়ভুজ, সপ্তভুজ, তো যাই হোক এই জিনিসগুলো যতগুলো সুষম বহুভুজ আছে, ঠিক আছে, তো সুষম বহুভুজের এখানে দুটো থাকে, আমি তোমাকে বলে দিচ্ছি, যে একটা থাকে অন্তঃকোণ, একটা থাকে বহিঃকোণ, ঠিক আছে। এই যে পঞ্চভুজের কথা যদি বলি, এটা হচ্ছে অন্তঃকোণ, আর বহিঃকোণ হচ্ছে কি, যদি আমি এই বাহুটা বাড়িয়ে দিই তাহলে এই পার্টটা হয়ে গেল বহিঃকোণ, ঠিক আছে। মানে বাইরে পুরোটাই, তুমি ভাবো না যে এই পুরোটাই বহিঃকোণ, না, এই সরলরেখাটা একই ব্যাপার, যেহেতু যেহেতু এটা সুষম, মানে এটা সুষম মানে এই পুরোটার বাহুর যোগফল কত, এই প্রত্যেকটা বাহু 180 ডিগ্রি কোণগুলোর, এটা কত 360 ডিগ্রি, ঠিক আছে, প্রত্যেকটা সমান, এটা কত সেগুলো আমি আসবো এখন। তো এখানে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো নিয়ে আমি ডিসকাস করি। সেটা হচ্ছে অন্তঃকোণের সমষ্টি, সবগুলো অন্তঃকোণ তাদের যোগফল কত হবে, ঠিক আছে। যেরকম ধরো সমবাহু বর্গক্ষেত্র আর এটা পঞ্চভুজ আছে, ঠিক আছে। তো যদি আমি বলি সুষম বহুভুজের বাহুর সংখ্যা, যদি বাহু সংখ্যার উপর ডিপেন্ড করে, বাহু সংখ্যা ইকুয়াল টু n যদি ধরে নিই, তাহলে এক নাম্বার দিয়েছে অন্তঃকোণের সমষ্টি কত হবে, অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি কত হবে, এটার ফর্মুলা হয়ে যাবে যে n মাইনাস টু ইন্টু 180। আচ্ছা, সেইখানে দেখো সমবাহু ত্রিভুজ কত কোণ আছে, n কত, তিনটা n আছে না, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 180 180 ডিগ্রি, এখানে কত আছে, 4টে আছে, 4 থেকে 2 বাদ দিলে 2 ইন্টু 180 ডিগ্রি মানে 360 ডিগ্রি, তাহলে এখানে এটার তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে, তাহলে 5 আছে, 5 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে সবগুলো অন্তঃকোণ, এই যে অন্তঃকোণগুলোর সমষ্টি তাহলে কত হচ্ছে, 3 8 54, 540। আচ্ছা, এটা অন্তঃকোণের সমষ্টি, সবগুলো অন্তঃকোণ, সবগুলো সব অন্তঃকোণের সমষ্টি হচ্ছে এত। আচ্ছা, তাহলে এবার যদি তোমাকে বলা হয় কটা অন্তঃকোণ আছে, মানে অন্তঃকোণ, এক একটা অন্তঃকোণ কত করে, বাহু কটা, 5টা বাহু, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় যে একটি অন্তঃকোণের মান কত হবে, স্যার 5 দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে। হ্যাঁ ওটাই করতে হবে, একটি অন্তঃকোণের মান কত হবে, তাহলে তোমার এটাকে এটাকে যে ফর্মুলাটা আছে, যে ফর্মুলাটা লেখা আছে n ইন্টু n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি বাই কি হবে, বাই কি হবে বলো, কি হবে, বাই n বাই n হবে, কারণ এক্ষেত্রে পঞ্চভুজ আছে 5, এর ক্ষেত্রে হচ্ছে, এর ক্ষেত্রে 5 আছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে 5 হবে না, এটা যদি ষড়ভুজ থাকে, সপ্তভুজ থাকে, তো এটা যত থাকুক না কেন সেটাকে n দিয়ে ভাগ করে দিলে আমার হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে এই জিনিসগুলো। 3 নাম্বার একটা পার্ট, এই একটা পার্ট হচ্ছে এটা মনে রাখবে, আমি তো এটা বলেই দিলাম, এটা যদি সরলরেখা হয়, এটা যদি একটা সরলরেখা হয়, সরি, এই পুরোটা তাহলে দৈর্ঘ্য কত হবে, এর কত ডিগ্রি কোণ হবে, তো একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ, ঠিক আছে, কোণের মান সমান সমান কত ডিগ্রি হয়,
এটা সবসময় মনে রাখবে, এটা হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তো কি করে কোশ্চেনে, কি করে তোমাকে বলে দিল বহিঃকোণের মান দিয়ে দিল। এবার তোমাকে বললো বহিঃকোণ হচ্ছে 60 ডিগ্রি বা 120 ডিগ্রি, বহিঃকোণের মান বলে দিল 120 ডিগ্রি। হ্যাঁ, ধরো তোমাকে একটা কোশ্চেনই দিয়ে দিল যে বহিঃকোণের মান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে বলবে তাহলে বাহু সংখ্যা কত। ঠিক আছে, বাহু সংখ্যা কত এরকম তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে বহিঃকোণের মান যদি 180 ডিগ্রি 120 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণ হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তো 60 ডিগ্রি মানে কি আছে, 60 ডিগ্রি হচ্ছে কি অন্তঃকোণ, একটি অন্তঃকোণের মান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাহু সংখ্যা আমাকে এরকম ভাবে বের করতে পারি, ফর্মুলাতে এখানে 60 ডিগ্রি বসিয়ে দাও, নিয়ে n এর ভ্যালুটা বাহু সংখ্যা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবেও করতে হতে পারে। আমি চাই আর কয়েকটা ফর্মুলা লিখে দিই, তারপরে তোমার কোশ্চেন গুলো করে নিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা কত হচ্ছে, তাহলে তুমি একদম ডাইরেক্ট একটা ফর্মুলা করে নিতে পারো। তো বহুভুজের বাহু সংখ্যা যদি বের করতে পারি, বাহু সংখ্যা ইকুয়াল টু, আচ্ছা এটা মনে রাখবে, এটা মনে রাখাটা খুব দরকার, 360 ডিগ্রি বাই বহিঃকোণ। আচ্ছা করে দেখো তো, বাহু সংখ্যা সমবাহু ত্রিভুজের। ঠিক আছে, এখানে অন্তঃকোণ কত হচ্ছে, 60 ডিগ্রি করে হচ্ছে, আর 180 থেকে 60 বিয়োগ করলে কত, 120। তাহলে বহুভুজের বাহু সংখ্যা তাহলে কত হচ্ছে, 360 থেকে 120 ভাগ করো বহিঃকোণ দিয়ে, তাহলে দেখো 3টে বাহু, তাহলে এখানে সমবাহু ত্রিভুজে, তাহলে অবভিয়াসলি এটা ত্রিভুজ আছে, তো ত্রিভুজটা তুমি ঠিক আছে, তো এটা তুমি ইজিলি বের করতে পারবে। তো 360 থেকে যদি বহিঃকোণটা ভাগ করে দাও, তাহলে তুমি ইজিলি বাহু সংখ্যা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, এক্সামে এই 4টে থেকে 5টা থেকে থাকেই, কিন্তু দেখবে তুমি সামনে সিএইচএসএল গেল বা সিজিএল যাচ্ছে, সেখানেও থাকবে। আচ্ছা, কর্ণের সংখ্যা কটা কর্ণ হবে বলো দেখি, তুমি নর্মালি ভাবো তো ইয়ে হয়ে যাবে। সমবাহু ত্রিভুজে কটা কর্ণ আছে, এখানে কোনো কর্ণ আছে, কোণাকোণে তো কর্ণই নেই। বর্গক্ষেত্রে কর্ণ কটা আছে, একটা দুটো। পঞ্চভুজে কর্ণ কটা হবে, 2। কথা হবে বলো, তাহলে কর্ণ সংখ্যা আমি এখানে ফর্মুলা যে আছে সেটাই আমি বলে দিচ্ছি। কর্ণের সংখ্যা ইকুয়াল টু, ব্যাস এই কটাই থাকে ফর্মুলাতে, তার জন্য এটা n ইন্টু n মাইনাস 3/2। তো কর্ণের সংখ্যাও তুমি পেয়ে গেলে, এটা এই ফর্মুলাটাই মনে রাখো। তাই এখানে যদি বর্গক্ষেত্রে কর্ণের সংখ্যা বলো, তাহলে কিভাবে আছে, বর্গক্ষেত্রেও n এর মান হচ্ছে বাহু সংখ্যা, n হচ্ছে বাহু সংখ্যা, তো বাহু সংখ্যা কটা, 4টে, 4 ইন্টু 4 মাইনাস 3, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 3 কত আসছে, 1/2 মানে 2, অবভিয়াসলি চলে আসছে। পঞ্চভুজের ক্ষেত্রে কটা হবে কর্ণের সংখ্যা, পঞ্চভুজে 5 ইন্টু 5 ইন্টু 2/2, 5, তাহলে 5টা হবে, একটা দুটো তিনটা চারটা, আর এখান থেকে কোনো একটা 5টা হবে। দেখে নি পঞ্চভুজটা বের করে নি, একটা করেই ফেলি, তাহলে পঞ্চভুজ করি। এটা সমবাহু ভাবো, তাহলে কর্ণের সংখ্যা কত হচ্ছে, একটা দুটো তিনটা চারটা, আর এখানে 5টা, আর তো কিছুই না, সবগুলো কানেক্ট হয়ে গেল, তাহলে বেরোলো 5টা। তাহলে এইভাবে কর্ণের সংখ্যা আমি বের করতে পারি। ঠিক আছে, কারণ এই বিন্দু থেকে একবার এটা আছে, এখান থেকে এটাও আছে, তখন তুমি এটা থেকে আবার এটা কি কানেক্ট করলে, একবার তো হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা এই 5টা সুষম বহুভুজ রিলেটেড অন্তঃকোণ বহিঃকোণটা আরেকবার বোঝাই। যদি আমি এখানে এই পঞ্চভুজের ওই অন্তঃকোণ আর বহিঃকোণটা যদি বের করতে চাই, তাহলে এই বাহুটাকে যদি আমি সমান ভাগে আরো বের করে দিই, তাহলে এই কোণটা হয়ে যাবে অন্তঃকোণ, অন্তঃকোণ, আর এই পোর্শনটা হয়ে যাবে বহিঃকোণ। ঠিক আছে, তো এইভাবে আমাকে, এটা সুষম, সুষম কথাটা উল্লেখ আছে, মানে প্রত্যেকটা সমান,
এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা 5টা বাহু সমান, এখানেও 4টে বাহু সমান, ঠিক আছে? এখানেও 3টে বাহু সমান। সমান না হলে এটা পারা যাবে না, আর এটা ভেবেই নেবে সুষম বহুভুজ বললেই সমানই থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। বাকি জানি না ভিডিওটা হয়েছে কিনা, যদি হয় তো খুব ভালো, আর না হলে তোমরা হয়তো বুঝে গেলে। আর বাকিটা পরের দিন কিছুটা জিনিস, আচ্ছা পরের দিন রবিবার WBCS পরীক্ষা আছে অনেকেরই, আমারও আছে, তো ওই দিনটা আমি পড়াবো, রাত্রিবেলা পড়াবো, ঠিক আছে? ওই রাতের দিকেই আমি পড়ানো ভেবেছি। আমি একটা টাইম বলে দেবো, রাতের দিকেই আমি ক্লাস করবো, কারণ ক্লাস এখন আর অফ করা যাবে না, কারণ অনেকগুলো চ্যাপ্টার এখনো বাকি রয়ে গেছে, তো ওগুলো সব কমপ্লিট করতে হবে। তো রবিবার দিন ক্লাস হবে, কিন্তু সেটা ইভিনিং হবে কোনো একটা সময়, ঠিক আছে? আমি ওটা বলে দেবো। তো চলো আজকে তাহলে এটাই থাক। আশা করি ভিডিওটা